রাইট পাঁচটা ভ্যাকসিনের নাম বলছে কোনটা ফেসবুক লাইভে চলে গেছি স্যার, আমি শুরু করতেই স্যার। ওকে শিওর। আর সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সবাইকে আজকের সায়েন্টিফিক সেশনে স্বাগত। আমাদের আজকের টপিক ডেঙ্গু সিচুয়েশন অ্যানালাইসিস এন্ড কারেন্ট প্র্যাকটিস ইন বাংলাদেশ, অর্গানাইজড বাই বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজেস অ্যাসোসিয়েশন উইথ বিডি ফিজিশিয়ানস ফেসবুক। আমি প্রথমে ওয়েলকাম জানাচ্ছি আমাদের মাঝে আজকে প্রথমবারের মতো আমাদের আজকের স্পিকার হাজির হয়েছেন। আমি আজকে স্পিকারকে পরিচয় করে দিই। আমাদের আজকের স্পিকার ডক্টর ZHM নাজমুল আলম, কনসালটেন্ট মেডিসিন, সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হসপিটাল। ওয়েলকাম ডক্টর নাজমুল। এবং আমাদের সাথে আজকে প্যানেলিস্ট হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের ডেঙ্গু বিষয়ে আমরা যাদেরকে অথরিটি বলতে পারি, এবং ডেঙ্গু বিষয়ে যে কোনো আলোচনা বা যে কোনো লেখালেখি বা যে কোনো নির্দেশনার ব্যাপারে আমরা আসলে এই গ্রুপটার কাছে চেয়ে থাকি। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের প্যানেলিস্টদের। আমাদের মাঝে আজকে প্যানেলিস্ট হিসেবে যুক্ত হয়েছেন প্রফেসর মোহাম্মদ রোবেদ আমিন, লাইন ডাইরেক্টর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল DGHS বাংলাদেশ, এবং স্যার ইজ অলসো এক্সিকিউটিভ এডিটর ডেঙ্গু ন্যাশনাল গাইডলাইন কমিটি। আমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত ইন্টার্নিস্ট প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার। Professor Kaji Tarikul Islam sir is working as Professor of Medicine, Popular Medical College. Sir is ex-President Bangladesh Society of Medicine, and Sir is Editor-in-Chief Dengue National Guideline Committee. এবং আমাদের সাথে আজকে চেয়ারপারসন হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজের প্রেসিডেন্ট প্রফেসর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি স্যার। স্যার ইজ ওয়ার্কিং অ্যাজ প্রফেসর অফ মেডিসিন, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। উইদাউট ফার্দার ডিলে আমি আমাদের আজকের চেয়ারপারসন স্যারকে সেশনটা শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ওভার টু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি স্যার। ধন্যবাদ ডক্টর এহসান। আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। যদিও কোভিড এরা প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের যে ডেঙ্গি সিচুয়েশন ইন বাংলাদেশ, এটা হয়তো এখন আমাদের প্রি মনসুন প্লাস পোস্ট মনসুন পিরিয়ডটা শুরু হতে যাচ্ছে। এবং এবারের যে অ্যানালাইসিস যে 2022 যে মসকুইটো ডেনসিটি যেটা দেখা গেছে এডিস মসকুইটো, সেটা দেখা গেছে যে আগের বছরগুলো থেকে অনেক বেশি, 21 এবং 20 চেয়ে বেশি। সেই জন্য প্রেডিক্ট করা হচ্ছে এবারও হয়তো 2019-এ যেরকম খুব বেশি রকমের ডেঙ্গি আক্রান্ত ছিল এবং ডেথও খুব বেশি ছিল, এবারও হয়তো হতে পারে। সেই ব্যাপারে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য আজকের এই প্রোগ্রামটুকু আয়োজন করা। এবং আমরা সবাই জানি যে আমরা সারা ওয়ার্ল্ডে প্রায় 3.6 বিলিয়ন পিপলস আর লিভিং ইন দ্য ডেঙ্গু এন্ডেমিক জোন, এবং এর ভিতরে অ্যাবাউট 400 পিপলস সাধারণত ইনফেক্টেড, এবং 100 মিলিয়ন পিপলস অ্যাকচুয়ালি বিকামস ইল উইথ ডেঙ্গু ফিভার, এবং প্রায় 2000 ডেথ অ্যানুয়ালি। এবং বাংলাদেশেও ডেঙ্গু একটা এন্ডেমিক জোনে আমরা আছি, এবং ফ্রিকুয়েন্টলি সেই শুরু হয়েছে 2000 থেকে শুরু করে 2019 সবচেয়ে বেশি ইনফেকশন এবং বেশি ডেথ ছিল। যদিও এটা শুরু হয়েছিল সেই 60-এর দশকে ঢাকা ফিভার হিসাবে, কিন্তু মাঝখানে অনেকদিন ছিল না। বিভিন্ন রকমের আমরা যে সেরোটাইপ গুলো যেটা আমরা দেখি যে শেষের দিকে, প্রথম দিকে সে 16 থেকে 18 পর্যন্ত সেরোটাইপ 2 ছিল, পরে সেরোটাইপ 1, এবং এখন সেরোটাইপ 3 যেটা লাস্ট ইয়ারে দেখা গিয়েছে যে ডেন 3টার প্রিডমিনেন্সি বেশি ছিল। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা, অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম হিসাবে এই প্রোগ্রামটুকু করা হয়েছে। এবং আমরা আজকে খুব খুশি যে আমরা বাংলাদেশের যে অন্যতম দুইজন দিকপাল, বিশেষভাবে ডেঙ্গু ম্যানেজমেন্ট এবং ডেঙ্গু গাইডলাইন তৈরি করাতে যাদের অনবদ্য ভূমিকা রয়েছে, প্রফেসর কাজী তরিকুল ইসলাম এবং এখানে প্রফেসর রোবেদ আমিন, তারা আজকে আমাদের এই প্যানেলিস্ট হিসেবে আছেন, এবং দে উইল অলসো কন্ট্রিবিউট এ লট আজকের এই প্রোগ্রামটাতে। এবং আজকে ZHM নাজমুল আলম, সেও এখানে কনসালটেন্ট হিসাবে কাজ করছে শহীদ শামসুদ্দিন আহমেদ হসপিটাল সিলেটে, এবং সেও কিন্তু ফ্রন্টলাইন আসলে কোভিড যোদ্ধা হিসাবে পরিচিত, এবং সেখানে হি হ্যাজ অলসো কন্ট্রিবিউটেড এ লট। এবং এই কোভিড পিরিয়ডও তাদের এখানে বেশ কিছু পেপার ওয়ার্ক আছে।
তা আমরা দীর্ঘায়িত না করে আজকের প্রোগ্রামটি শুরু করার জন্য আমি আজকের কিনোট স্পিকার প্রফেসর JDSM নাজমুল আলমকে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় চেয়ারপারসন। I am going to share my screen first. Is the screen is visible? Yes. Okay, thank you. Respected State Chairperson and honorable panelists, Assalamu alaikum. Dear audience, Assalamu alaikum. Welcome you all to our 2 days discussion on dengue, situation analysis and current practice in Bangladesh. As you already know, I am Dr. JDSM Nazmul Alam, working as consultant medicine in Sylhet Shoaid Shamsuddin Ahmed Hospital, Sylhet. Actually, এটা আমি খুব গর্বিত যে আজকে আমি যাদের যে প্যানেলিস্টদের সামনে ডেঙ্গু সিচুয়েশন নিয়ে কথা বলছি, দে আর দ্য মেইনলি পলিসি মেকার অ্যান্ড বলা যায় যে ডেঙ্গু ম্যানেজমেন্টের অন্যতম কর্ণধার। আমি তাদের সাথে সামনে এই ডেঙ্গু নিয়ে ছোট্ট প্রেজেন্টেশন দিতে পারে নিজেকে গর্বিত বোধ করছি। তো ফার্স্ট অফ অল আমরা ডেঙ্গুর হিস্ট্রি, ইতিহাস নিয়ে জানি। ডেঙ্গু ফিভার অ্যাকচুয়ালি খুব নতুন কিছু নয়, যদিও রিসেন্ট আউটব্রেক গুলো মনে হচ্ছে যেন এটা নতুন কোনো ডিজিজ, কিন্তু এটি আসলে অনেক প্রাচীন কাল থেকেই পৃথিবীতে বর্তমান রয়েছে। সেই চীনে জিন ডাইনেস্টিতে, যেটা 265 থেকে 420 অব্দ পর্যন্ত ছিল, তখনকার তাদের মেডিকেল এনসাইক্লোপিডিয়াতে ওয়াটার পয়জন নামে একটা ডিজিজ, যেটা ফ্লাইং ইনসেক্টের দ্বারা হয়, তারা উল্লেখ করেছে এবং সাইন সিম্পটম দেখে মনে হয় যে এটি ডেঙ্গি ছিল। তবে ফার্স্ট রিকগনাইজড আউটব্রেক যেটা ডেঙ্গির হয় উইথ ডেঙ্গি লাইক ইলনেস, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়েস্ট ইন্ডিজে 1635 সালে। এবং 1635 সালে যারা 1635 সালে স্লেভসরা যাদের ডেঙ্গি ফিভার হতো, তারা ডিউ টু ব্যাকবোন পেইন এন্ড মাসেল পেইন একটা স্পেসিফিক পোস্টার এবং গেট মেনটেন করতো, যে তাদেরকে একটা অনেকটা নিউ স্টাইলিশ ম্যান হিসেবে দেখাতো, যাদেরকে তারা বলতো ড্যান্ডি। সেজন্য এই ফিভারের নাম দেওয়া হয়েছিল ড্যান্ডি ফিভার। কালক্রমে এই ড্যান্ডি ফিভারটাই অপভ্রংশ হয়ে ডেঙ্গি ফিভার, স্প্যানিশদের কাছে ডেঙ্গি ফিভার নাম ধারণ করে। 1780 সালের একটা নোট থেকে দেখা যায় যে ডেঙ্গু লাইক ফেব্রাইল ইলনেস একই সাথে এশিয়া, আফ্রিকা এবং নর্থ আমেরিকা, তিনটি বড় কন্টিনেন্টে একই সাথে আউটব্রেক হয়েছিল। তখন পর্যন্ত কিন্তু এটির নাম ডেঙ্গি ছিল না, বা এটাকে কেউ রিকগনাইজ করতে পারেন নাই। ফার্স্ট রিকগনাইজ করা হয় 1789 সালে। ডক্টর বেঞ্জামিন রুশ ফিলাডেলফিয়াতে একটা আউটব্রেকে তিনি প্রথমে এই ডিজিজটিকে শনাক্ত করেন এবং এর নাম দেন ব্রেকবোন ফিভার। ইতিহাসে পরে আমরা গ্লোবাল ডেঙ্গু বার্ডেনটা দেখি। আসলে ডেঙ্গি অনেকদিন থেকে আছে, ছিল এবং স্টেডি রেটে এন্ডেমিক জোনগুলোতে এটি হচ্ছিল ছোটখাটো আউটব্রেকের মাধ্যমে। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে ডেঙ্গি কেসেস হ্যাভ ইনক্রিজড ড্রামাটিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড, এবং আশঙ্কার ব্যাপার হচ্ছে যে 70% অফ দিস কেসেস আর ইন এশিয়া, এবং হাফ অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইজ অ্যাট রিস্ক ফ্রম ডেঙ্গু। ডেঙ্গুতে প্রায় পৃথিবীর অর্ধেক লোকই ডেঙ্গু হুমকির মুখে রয়েছে। প্রতি বছর প্রায় 390 মিলিয়ন কেস নতুন করে যোগ হচ্ছে, এবং এখন পর্যন্ত 129টি দেশে ডেঙ্গু কেস রিপোর্ট হয়েছে, অর্থাৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব 129টি দেশে অলরেডি শনাক্ত হয়েছে। এবং ব্যাপার হচ্ছে দেয়ার আর কারেন্টলি নো অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টস ফর ডেঙ্গু। ডেঙ্গুতে এখন পর্যন্ত কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট পাওয়া যায়নি বা কোনো এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। চিলড্রেন অ্যান্ড এল্ডারলিস আর পার্টিকুলারলি অ্যাট রিস্ক ইন এন্ডেমিক এরিয়াস, এবং ডেঙ্গির সাথে রিস্ক অফ co-infection with chikungunya and Zika and other arboviral diseases also. And dengue has a wide range of clinical presentation. It can be asymptomatic, can be classical dengue fever, and can be severe dengue which may be life-threatening. And all 4 serotypes now present in all continents. আগে একটা ছিল যে এক একটা সেরোটাইপ এক একটা কন্টিনেন্টে ছিল বা এক একটা জোনে ছিল, সেজন্য ছিল, কিন্তু এখন all 4 serotypes are now present in all continents. And due to this cross reaction, 5% of infected people will develop severe dengue. গ্লোবাল কেস এর সাথে সাথে ডেথ রেটও কিন্তু বেড়ে চলেছে। 1990-তে যেখানে দেখা যাচ্ছে যে 17,000-এর মতো ডেথ ছিল ডেঙ্গির কারণে, এটা ড্রামাটিক্যালি 2017 সালে ইনক্রিজ হয়ে 40,000-এর বেশি ডেথ
মৃত্যুর কারণ হয়েছে। অর্থাৎ 2017 সালে ডেঙ্গির কারণে পৃথিবীতে মৃত্যু ছিল প্রায় 40,467 জন। এবং এখানে বিভিন্ন রিজিয়ন অনুযায়ী ডেঙ্গি কেস ডিটেকশন দেখা যাচ্ছে। এটা 1990 থেকে 2015 সালে ইউরো রিজিয়নে, প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন রিজিয়নে, সিআরও রিজিয়ন এবং ডব্লিউএইচও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু যেটা সিআরও রিজিয়নে একটা স্টিগেটিক ইনক্রিজ রেট অফ ডেঙ্গি আফটার 2015, 2014 এর পর 2015, 16, 17 এ একটা স্টেডি ইনক্রিজিং রেট অফ ডেঙ্গি কেসেস। এটা ছিল 2008 সালে ডব্লিউএইচওর করা একটা ডেঙ্গু ট্রান্সমিশন বেল্ট বলে তারা একটা জিনিস বলেছিল যে এই ট্রান্সমিশন বেল্টের মধ্যে যে কান্ট্রিগুলো আছে, দিস কান্ট্রিজ আর ইন রিস্ক অফ ডেঙ্গি। কারণ ডেঙ্গি আউটব্রেক, এরা হচ্ছে ডেঙ্গি এন্ডেমিক জোন এবং এদের এখানে ডেঙ্গি আউটব্রেক হওয়ার পসিবিলিটি রয়েছে। বাট দিস এন্ডেমিসিটি অফ ডেঙ্গু হ্যাজ বিন চেঞ্জড। দেখা যাচ্ছে এই ট্রান্সমিশন বেল্টের বাইরেও বিভিন্ন জায়গায় ডেঙ্গি আউটব্রেক কিন্তু হয়েছে। সাউথ আমেরিকায় ট্রান্সমিশন বেল্টের বাইরে আর্জেন্টিনা এবং উরুগুয়েতে আউটব্রেক হয়েছে। ইউএসএ তে হাওয়াইতে 2015 এ, ফ্লোরিডাতে 2013 এন্ড 2020 তে, টেক্সাসে 2013 এ আউটব্রেক হয়েছে। ইউরোপে একটা লার্জ আউটব্রেক হয়েছিল পর্তুগালে in 2012 to 2013 এবং লোকাল ট্রান্সমিশন ওয়াজ রিপোর্টেড ইন ক্রোয়েশিয়া এন্ড ফ্রান্স। অর্থাৎ সারা বিশ্বেই, শুধু ট্রান্সমিশন বেল্ট না, সারা বিশ্বে অলরেডি ডেঙ্গু এন্ডেমিক হতে চলেছে। 129টি কান্ট্রি এখন পর্যন্ত রিপোর্টেড কেস রয়েছে। এবং আউটব্রেকের কথা করলে আমরা জাস্ট এখন করোনা প্যান্ডেমিক ক্রস করছি, কিন্তু তার আগে আমরা যে এপিডেমিকটাতে মনে পড়ে যে জাস্ট করোনার আগে আমরা যে এপিডেমিকটা ফেস করেছি সেটি ছিল ডেঙ্গু এপিডেমিক 2019 সালে। এবং ডেঙ্গু এপিডেমিকে এ সময় অনেক প্রিয়জন হারিয়েছেন। সেটি একটু আমরা আমাদের পূর্বতম পেপারের মাধ্যমে এই সিচুয়েশনটা স্মরণ করলাম। দেখা যাচ্ছে যে ওই সময়ে কন্ডিশনটা কিরকম ছিল। What is the situation of dengue in Bangladesh? ডেঙ্গু যেটা অলরেডি চেয়ারপারসন স্যার বলেছেন, 1964 থেকেই ডেঙ্গু স্পোরাডিক কেস হিসেবে বাংলাদেশে ছিল, তবে সেভাবে লার্জ আউটব্রেক হয়নি। ফার্স্ট লার্জ আউটব্রেক ওয়াজ ইন 2000 তখন প্রায় 5551টি কেস রিপোর্ট করা হয়েছে উইথ 93 ডেথ, অ্যাবাউট 1.7%। এরপর ডেঙ্গু 2000 সালের পর থেকে একটু কমে আসে এবং 2014 সাল পর্যন্ত প্রায় 8000 কেস রিপোর্ট হয়েছিল। এরপর 2019 সালে লার্জেস্ট আউটব্রেক হয়। এখানে প্রায় 1 লাখের উপরে কেস রিপোর্ট হয় এবং 179 ডেথ। এরপর 2020 সালে করোনা প্যান্ডেমিকের সময়ে কেস সংখ্যা কিছুটা কমে আসে, তবে ডেঙ্গু এবং কোভিড কো-ইনফেকশনের কিছু রিপোর্ট পাওয়া যায়। এই সময় রিপোর্টেড কেসের সংখ্যা 1400 মতো এবং 7 কেস ফ্যাটালিটি ছিল। 2021 এ দেখা যাচ্ছে যে আবার ডেঙ্গু প্রবল রূপে ফিরে আসে। 2021 এ ওয়াজ সেকেন্ড লার্জেস্ট এপিডেমিক যদি সংখ্যা হিসেবে ধরা যায়। প্রায় 28265টি কেস রিপোর্ট হয়েছে এবং 100-র উপর প্রায় 105টি ডেথ রিপোর্ট হয়েছে। এটি হচ্ছে ডেঙ্গুর লেটেস্ট সিচুয়েশন 2021। এবং আমরা যদি মান্থ ওয়াইজ বিভিন্ন সালে 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত কেসগুলো দেখি এবং মান্থ ওয়াইজ দেখতেছি যে মে শেষ দিক থেকেই ডেঙ্গু কেসগুলো বাড়তে শুরু করে। তার আগে একটা স্টেডি রেটে থাকে, মে শুরু থেকে বাড়তে শুরু করে এবং আপ টু লেট অক্টোবর আর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এটি চলতে থাকে। অর্থাৎ কেস রেট এই সময় সবচেয়ে বেশি পরিমাণ বেড়ে যায়। এতক্ষণ ডেঙ্গি নিয়ে কথা বলছি। ডেঙ্গির আসলে এজেন্ট কি? ডেঙ্গি অ্যাকচুয়ালি একটা ভাইরাল আর্থ্রোপড বর্ন ভাইরাল ডিজিজ, ভেক্টর বর্ন ভাইরাল ডিজিজ। ইট ইজ কজড বাই ডেঙ্গি ভাইরাস। এবং ডেঙ্গি ভাইরাসের অ্যান্টিজেনিকলি রিলেটেড 4টা ডিস্টিংক্ট সেরোটাইপ রয়েছে। দে আর কল্ড এজ ডেঙ্গি ভাইরাস 1, 2, 3 and 4. ডেঙ্গি ভাইরাস বিলংস টু ফ্ল্যাভিভাইরিডি ফ্যামিলি। এটার 7টি নন স্ট্রাকচারাল প্রোটিন রয়েছে এবং 3টি স্ট্রাকচারাল প্রোটিন রয়েছে, যেমন এনভেলপ প্রোটিন, এম প্রোটিন এবং ক্যাপসিড প্রোটিন। এটা একটি স্ফেরিক্যাল ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ 4টি এবং an individual can be infected with all 4 serotypes during their lifetime, and each serotype can produce a spectrum of disease. Primary infection with dengue virus 1 or 2 usually results in higher proportion of symptoms. Infection with serotype does not confer immunity to infection with a different serotype. Now vector. ডেঙ্গির ভেক্টর হচ্ছে এডিস মসকুইটো, যা টাইগার মসকুইটো নামে পরিচিত।
এডিসের মধ্যে এডিস ইজিপ্টিটা সবচেয়ে বেশি, এডিস অ্যালবুকটিকাস, এডিস ভিটাটাস, এরকম এডিসের 25টি প্রজাতি পর্যন্ত শনাক্ত রয়েছে এবং এরা বিভিন্ন জায়গায় ইয়ের ফ্যাক্টর হিসাবে, ডেঙ্গের ফ্যাক্টর হিসাবে প্রতীয়মান হয়েছে। এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবুকটিকাস হচ্ছে আমাদের দেশের সবচেয়ে প্রমিনেন্ট ফ্যাক্টর। Aedes mosquito lives and bites in and around the home. They are active by day, and female lay eggs in container near homes and public places. ডেঙ্গু ট্রান্সমিশন এই এডিস মসকুইটোর জীবন প্রণালীর জন্য আসলে বাড়ছে। র্যাপিড গ্রোথ ইন আরবান পপুলেশন দ্যাট নট ম্যাচড বাই ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ, গ্লোবালাইজেশন, মুভমেন্ট অফ পিপল, ভাইরাসেস এন্ড ভেক্টরস, গ্রোথ ইনসেক্টিসাইড রেজিস্ট্যান্স। ইনসেক্টিসাইড রেজিস্ট্যান্সের জন্য ভেক্টর কন্ট্রোল সম্ভব হয়নি, সেজন্য ডেঙ্গু ট্রান্সমিশন বাড়ছে। এন্ড ক্লাইমেট চেঞ্জ, ইমপ্রুভিং কন্ডিশন ফর ডিজিজ ট্রান্সমিশন। ক্লাইমেট চেঞ্জের কারণে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, রেইনফল প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এইসব চেঞ্জের জন্য ডেঙ্গু ট্রান্সমিশন কিন্তু ইনক্রিজ হচ্ছে। এবং ফিউচার প্রজেকশন ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এডিস বর্ন ডিজিজ ট্রান্সমিশন। Up to 1 billion people may be exposed to new viruses transmitted by Aedes aegypti and Aedes albopicus. যেমন ইউরোপ, example in Europe. Seasonal disease may become year-round in some regions. Some regions may become too hot for Aedes disease transmission. Example, Southeast Asia and Western Africa. Shifting patterns of disease transmission and endemicity will continue to be driven by climate change. ডেঙ্গু ট্রান্সমিশনটা দেখানো হয়েছে। মসকুইটো বাইটের পরে ডেঙ্গু ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে এক্সটেন্সিভ ইনকিউবেশন 8 to 10 days। এরপর ভাইরামিক ফেজে যখন সিম্পটম অ্যাপিয়ার করা শুরু করে ফেব্রাইল ফেজ থেকে 0 to 7 days, এটা ইন্টেন্সিভ ইনকিউবেশন 3 to 14 days হতে। এরপর ক্রিটিক্যাল ফেজ থেকে 1 to 2 days, and then in 3 to 5 days patient recovers. Viremia starts in 1 to 2 days before clinical symptoms and lasts for another 5 days. This is crucial period as the patient is most infective and can last up to 12 days and can infect several members of the family by interactive feeding. ডেঙ্গু ভাইরাল ইনফেকশন আসলে বডিতে কি হয়, প্যাথোজেনেসিসটা কিভাবে? ফার্স্ট, when mosquito bite, স্কিন ইনকুলেশন হয় ইনসেক্ট দ্বারা, এবং ভাইরাস স্কিনে জাস্ট আন্ডার দ্য স্কিন ভাইরাস রেপ্লিকেট করে এবং ইনফেকশন করে স্কিন ডেনড্রাইটিক সেল, এবং তারপর তারা লিম্ফ নোডকে, লোকালাইজ লিম্ফ নোডকে ইনফেক্ট করে, সেখান থেকে ব্লাড বর্নের মাধ্যমে ভাইরেমিয়া ডেভেলপ করে। After primary infection, individual have long-term protection against infection with the same serotype. Short-term protection against the 3 other serotypes. Risk of breakthrough infection resulting in severe disease. অর্থাৎ পেশেন্ট যখন এক ধরনের সেরোটাইপ দিয়ে ইনফেক্টেড হয় তখন এর বিরুদ্ধে লাইফ লং ইমিউনিটি তৈরি হয়, কিন্তু যখন এই পেশেন্টটি আবার অন্য একটা সেরোটাইপ দিয়ে ইনফেক্টেড হয় তখন অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট হয়। দেখা যাচ্ছে যে এই অ্যান্টিবডি গুলো ওই ভাইরাসকে বাইন্ড করে, ডিটেক্ট করে, কিন্তু নিউট্রালাইজ করতে পারে। অ্যাজ এ রেজাল্ট বিভিন্ন ধরনের মিডিয়েটর রিলিজ হয়, যেটা ভাস্কুলার পারমিবিলিটি বাড়িয়ে দেয়, প্লাজমা লিকেজ করে এবং সিভিয়ার ডেঙ্গুর চান্স বেড়ে যায়। This is the pathogenesis, how they can do this. I am not going to detail of this. This is the natural course. I said that for up to 4 to 5 days fever, then fever subsided, and 4 to 5 days hematocrit is treated, then hematocrit rises as patient develops shock. After 5 to 6 days, hematocrit begin to down, leakage is stopped, and patient developed fluid overload, fluid effusion, ascites, etc. And from 8 days reabsorption. If excessive fluid is given, then fluid overload may develop. Tourniquet test is positive before symptom appears from first day to second, and this is the investigations, initial courses of dengue fever. Clinical presentations. Majority patients infected with dengue virus remain asymptomatic. Others develop a febrile illness and the manifestation of which are similar and overlapping. They are grouped into dengue syndromes, which encompasses undifferentiated fever, dengue fever, dengue hemorrhagic fever, and rarely expanded dengue syndrome. What is expanded dengue syndrome? Expanded dengue syndrome is usually unusual presentation of dengue that involves several organs. May involve several organs. When CNS is involved, they may present as encephalopathy, encephalitis, intracranial bleed, or febrile seizures. Gastrointestinal and hepatic involvement may cause acute hepatitis, cholecystitis, cholangitis, and pancreatitis. Renal involvement may cause acute kidney injury,
acute tubular necrosis. Cardiac involvement may cause myocarditis, pericardial effusion, and arrhythmia. And respiratory involvement may cause pleural effusion, pulmonary edema, and pulmonary hemorrhage. ডেঙ্গু আগে যেভাবে ক্লাসিফাই করা হতো WHO নিউ গাইডলাইনে ডেঙ্গু কেস ক্লাসিফিকেশন এবং লেভেল অফ সেভিরিটিতে চেঞ্জ করেছে। তারা এখন বলছেন যে ডেঙ্গু শুড নট বি ক্লাসিফাইড দ্যাট ওয়ে, ডেঙ্গু শুড বি ক্লাসিফাইড অ্যাজ প্রবাবল ডেঙ্গু with or without warning sign and severe dengue. Probable dengue patient, who are the probable dengue? The patient who live or travel to an area endemic for dengue, and the patient has symptoms of fever and two of the following criteria: nausea, vomiting or vomiting, rash, aches and pains, chronic test positive, leukopenia, or any warning sign. What are the warning signs? Warning signs are abdominal pain or tenderness, persistent vomiting, clinical fluid accumulation, mucosal bleeding, lethargy and restlessness, hepatomegaly, and criteria for severe dengue. Severe dengue is severe dengue, severe plasma leakage, severe hemorrhage, and severe organ impairment. Severe plasma leakage কারণে patient may develop shock, that is known as dengue shock syndrome. Fluid accumulation with respiratory distress হতে পারে, and severe bleeding হতে পারে. Severe organ impairment এর জন্য hepatic or renal failure develop হতে পারে অথবা dengue diagnostic test. Dengue diagnosis can be done by direct method or indirect method. Direct method আমরা ভাইরাস আইসোলেশন করতে পারি, জিনোম ডিটেকশন করতে পারি অথবা অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি। This confirms infection, easy to perform, detects primary and secondary infection, less expensive than viral isolation and RNA detection, less sensitive than virus isolation and PCR. এটা হচ্ছে ডিরেক্ট মেথড, মানে NSA1 অ্যান্টিজেনের কথা বলা হচ্ছে, যেটা কনফার্মস ইনফেকশন, ইজি টু পারফর্ম এন্ড লেস এক্সপেন্সিভ দেন ভাইরাস আইসোলেশন এন্ড RNA ডিটেকশন। সেজন্য NSA1 অ্যান্টিজেন ডিটেকশনটাকেই সাধারণত রিকমেন্ড করা হয়। ইনডিরেক্ট মেথডের মধ্যে রয়েছে IgM ELISA এবং IgG ELISA. IgM ELISA, that is known as IgM antibody capture ELISA, MAC ELISA, and also IgG ELISA. This confirms infection, easy to perform, least expensive method. Confirmation requires 2 or more serum samples. But IgG ELISA কিন্তু past infection বা present infection ইয়ে করতে পারে না। এবং the accuracy of this test is dependent on the immune status of the patient and the timing of sample collection. সেটাই, যখন ইনিশিয়ালি সিম্পটম আরম্ভ হয় তখন যদি NS1 অ্যান্টিজেন করা হয় সেটা আপ টু 4 to 5 days সেটা কনফার্ম করবে, বাট IgM ELISA after 5 days will be positive and will be given accurate diagnosis. But IgG may not given the accurate diagnosis of acute infection. Now the management. For management, we have to go stepwise approach. Step 1, overall assessment of the patient from history, physical examination, and investigation. On step 2, we have to diagnose this properly and assessment of disease phase and severity. On step 3, management and disease investigation. And again, we have to recognize the warning sign. These signs in the late febrile phase should alert clinicians to the progression to severe pain. There is a severe abdominal pain, persistent vomiting, mucosal bleeding, rapid bleeding, and lethargy or restlessness. After presumptive diagnosis, we have to look for warning signs. In step 2, if patient has positive warning sign, we have to treat the patient in hospital. If only dengue with warning sign, we have to treat patient in hospital. And if there is severe dengue, we have to manage according to severe dengue management. And if the patient has no warning sign, we have to look for coexisting conditions and circumstances. If this patient has severe coexisting or comorbidities, they may be treated as dengue with warning sign in hospital. But if these are negative, they will be labeled as dengue without warning sign, and they may be sent home with proper advice. So what are the management decisions in dengue? When patient will be hospitalized, dengue, we have to give fluids, but not too little, not too much, not too late. First one, we have to identify the phase of diseases and warning signs. Then we have to perform hemodynamic status and urine output of the patient. We have to do some laboratory tests such as hematocrit, blood, liver function and renal function, calcium, sugar, etc. And last of all, we have to search for hemorrhage, overt hemorrhage or concealed hemorrhage. That give just enough fluid to maintain good tissue perfusion and adequate urine output. Differentiate dengue from COVID-19 and chikungunya.
Severe dengue. Severe dengue features কি? Plasma leakage, fluid accumulation, respiratory distress, severe bleeding, and severe ocanthrosis. Approximately 1 in 20 people who became ill with dengue will go on to develop severe dengue. People who have previously had dengue are more likely to develop a severe form of the disease. Infants, pregnant women, and older adults are also at greater risk of severe dengue. This is the disease course of severe dengue. We have already told this. The temperature will be fall from 4 to 5 days. Hematocrit will rise as the plasma leakage developed, and platelets will go down. Initial febrile phase is 2 to 7 days, then 1 to 2 days is critical phase, then recovery phase. Severe dengue usually occurs 3 to 7 days after onset of illness and 1 to 2 days after the patient's fever is starting to subside. It can become life-threatening very quickly. So what are the guidelines for early detection of plasma leakage and shock? সব গাইডলাইনই বলছে যে early detection of plasma leakage and shock will be the key of management of dengue. First, we have to know the warning signs, correct and on-time recognition and monitoring of warning signs. Judicious fluid management based on the input-output balance in relation to the disease clinical phase. Shock and respiratory distress. Recognition of early signs of shock and respiratory distress based on the continuous monitoring and correct interpretation of vital signs, particularly blood pressure, pulse pressure, vascular circulation sign, evaluation and monitoring of mental status, urine output, metabolic acidosis, and serial laboratory monitoring versus disease phases. Reevaluate. Many of the pitfalls in dengue treatment are avoided by the adoption of a policy to always reevaluate. So, in case of managing severe dengue, we have to monitor the patient closely, focus on early detection of shock, plasma leakage, significant bleeding, and expanded dengue syndrome. We have to avoid fluid overload, and we have to use hypertonic colloid or plasma volume expander if response to crystalloid infusion is inadequate. আমরা পেশেন্ট আসলে কি স্টেবল রয়েছে না কম্পেনসেশন শক পেয়ে রয়েছে নাকি হাইপোটেনসিভ শক রয়েছে এটা কিভাবে অ্যাসেস করব সেটার জন্য কিছু প্যারামিটার রয়েছে। এই প্যারামিটারগুলোর মধ্যে রয়েছে সেন্সুরিনিয়াম, এটা স্টেবল কন্ডিশনে পেশেন্ট ক্লিয়ার এন্ড লুসিড থাকবে। হাইপোটেনসিভ শকে মেন্টাল স্ট্যাটাস উইল বি চেঞ্জ। ক্যাপিলারি রিফিল টাইম নরমালি ইট ইজ লেস দেন 2 সেকেন্ড। কম্পেনসেশন এটা প্রলংড হবে 2 সেকেন্ডের বেশি, এবং হাইপোটেনসিভ হবে ভেরি প্রলং। এক্সট্রিমিটিস গুলো ওয়ার্ম এন্ড পিঙ্ক থাকার কথা, কম্পেনসেশন কুল থাকবে, এবং হাইপোটেনসিভ শকে থাকবে কোল্ড এন্ড ক্লেম। Heart rate will be increased in tachycardia will be in compensated shock, and extreme tachycardia will be at severe tachycardia or maybe bradycardia in the late shock. Blood pressure, normal systolic pressure but rising diastolic pressure and narrowing pulse pressure will be found in compensated shock. Where narrowed pulse pressure and hypotension and or unrecorded BP metabolic acidosis will be found in hypotensive shock. And respiratory is rated, there will be tachypnea in compensated shock, and there will be hyperapnea or Kussmaul's breathing in hypotensive shock. Now the emergency management of patients with compensated shock. When patient admitted to hospital or intensive care unit for emergency treatment, we have to obtain baseline hematocrit and organ function tests, closely monitor fluid and intake and output, and assess hemodynamic status and monitor vital signs every 1 to 2 hours. If patient is in compensated shock, we have to closely monitor fluid intake and output and reassess the clinical status. If patient hemodynamic status improved, then we have to reduce intravenous fluid stepwise manner. At first 5 to 7 ml per kg per hour for 2 to 4 hours. Then reassess clinical status. If improving, we have to reduce it into 3 to 5 ml for next 2 to 4 hours and 1 to 3 ml for next 2 to 4 hours. If the patient's hemodynamic status is not improved after initial fluid therapy, then
we have to recheck hematocrit. If is hematocrit increasing or decreasing? If hematocrit is decreasing, we have to go for isotonic crystalloid for 10 to 20 ml per kg bolus over 1 hour and reassess the clinical status. If clinical status improved and we have to reduce the interference to 7 to 10 ml per kg. I'm not going to in details of this. We have know this. We have to adapt the amount and speed of IV fluid replacement according to hemodynamic and hematocrit re-evaluations. প্রতিটা স্টেপে আপনাকে রি-ইভালুয়েট করতে হবে, রিচেক করতে হবে হেমোডাইনামিক্স, and select the correct fluid take and rate of infusion and carry on hematocrit monitoring. And this is the treatment guideline for hypotensive shock. In case of hypotensive shock, first preferred is give isotonic crystalloid or maybe colloid bolus of 20 ml per kg in 15 minutes. Then we have to reassess the clinical status. If the patient clinical status improved, then we have to go isotonic crystalloid 10 ml per kg body hours. And patient hemodynamic status not improved, we have to recheck the hematocrit, and according to hematocrit, we have to decide whether we will going to transfuse blood or whether we're going to crystalloid or colloid fluids. Key steps is use the clinical and hemodynamic status to determine the optimal IV fluid management and recheck slabs, that is hematocrit frequently. When to stop IV fluid? When the patient BP is stable, pulse and peripheral perfusion are normal, hematocrit decreases in the presence of a good pulse volume, resolving bowel or abdominal symptoms, signs of cessation of plasma leakage, and improving urine output. Monitoring of dengue fever patient. কি monitor করব? Feeling of well-being, fever, pulse pressure, blood pressure and heart rate, vomiting or loose stool and oral intake, urine output, and blood counts, especially hematocrit. These are the complications that may arise during management of dengue fever: hemorrhagic complications, fluid overload, ascites, pleural effusion or pulmonary edema, metabolic acidosis and electrolyte imbalance, severe shock, ARDS, hyperglycemia or hypoglycemia, nosocomial infections, myocarditis, etc. So suspicion and detection of major bleeding. Always look for liver dysfunction, myocarditis, kidney failure, encephalitis. And don't forget about metabolic acidosis, electrolyte imbalance, glycemic alterations, superinfections, and hemolymphohepatophagocytitis. Consider occult, not observed or internal bleeding and its causes. Recognition and transfusion in relation to serial hematocrit. Remember the different level of hematocrit for transfusion, clinical and hemodynamic status. Other ongoing involvement, that is expanded dengue syndrome, even in the absence of severe plasma leakage or shock. What are the indications of blood transfusion in dengue? Only 10 to 15% patients need blood. Who have overt bleeding, that is more than 10% or 6 to 8 ml per kg, significant drop of hematocrit, that is less than 40 or less than 45 for females after fluid resuscitation, hypotensive shock with low or normal hematocrit, persistent or worsening metabolic acidosis, and refractory shock after fluid 40 to 60 ml per kg. Management of severe hemorrhage. If the source of bleeding is identified, attempts should be made to stop the bleeding, such as epistaxis by nasal plaque. Urgent blood transfusion is life-saving and should not be delayed till the hematocrit drops to low levels. In GI bleeding, H2 antagonists and proton pump inhibitors have been used, but there has no proper study to show its efficacy. Platelet transfusion is not recommended for thrombocytopenia, and no prophylactic platelet transfusion. It may be considered in adults with very severe thrombocytopenia and who need immediate surgical procedures. There is some not to do in dengue fever. Do not give aspirin or ibuprofen or other NSAIDs. Avoid giving intravenous therapy before there is evidence of capillary leak. Avoid giving blood or platelet transfusion unless indicated. Avoid giving steroid. Do not use antibiotic. Do not change the speed of fluid rapidly. Do not be aggressive. This is not a bacterial septic shock. When to discharge the patient, afebrile at least 24 hours without antipyretic, no respiratory distress, platelet count more than 50,000 per cubic millimeter, return of appetite, and urine output more than 1 ml per kg per hour. Dengue vaccine, that is known as Dengvaxia, indicated for all 4 serotypes,
And that dengue vaccine is FDA approved for use in individuals of 9 to 16 years of age with laboratory confirmed previous dengue infection and living in endemic areas. Dengue vaccine has good efficacy, that is can prevent after 25 months of treatment, can prevent 82% symptomatic dengue, 79% up to 5 years after vaccination they can reduce 79% hospitalization for dengue and 84% severe dengue up to 5 years after vaccination. Now, COVID-19 and dengue. Countries in South Asia and Southeast Asia face a significant challenge from COVID-19 and dengue. They are difficult to distinguish from each other as initial symptoms are similar, fever, myalgia, or arthralgia. Delayed diagnosis and treatment can lead to avoidable deaths. Dengue prevention and control need to be maintained during COVID-19 pandemic. This is a patient of 2019 that was managed in our hospital. It was a 21-year-old woman, body weight was 63 kg, height was 158 centimeter. Initial presentation was high fever for 2 days with headache, poor appetite, vomiting for 2 times, and feeling unweak, weak, nausea, no respiratory, upper respiratory symptoms, no dysuria, no diarrhea. Good conscious, mild dry lips. Vital signs was normal with BP 120/80. Temperature was 38.9 degrees centigrade. And respiratory rate was 20 breaths per minute. Other was within normal limit. Initial impression was acute febrile illness. As the patient was history of vomiting, we have given 5% dextrose in normal saline at a rate of 80 ml per hour. CBC performed, hematocrit was 43%, WBC was 4,600, polymorphs was 52%, and platelet was 139,000 cells per microliter. Patient developed shock on day 3 of hospitalization. Day 5 of fever with subsidence of fever, and the patient developed ascites, pleural effusion. Albumin was 2.4 gram per day. There was very slight increase in hematocrit, that was 45%. Prolonged APTT, that was 48.5%. Prothrombin time was 18.8 seconds, and INR was 1.9. AST was 4,350 unit per liter. ALT was 1,800 unit per liter, and INR was 1.9. There was dyspnea, tachypnea, respiratory rate was 34 beats per minute. So patient was immediately diagnosed as dengue shock syndrome. Resuscitation of shock done after investigations. We have given him dextran 40 normal saline at 500 ml per hour was preferred because the patient had already received IV fluid for 2 days, and then patient was given dextrose in normal saline solution. Volume for dengue resuscitation is much lower than for other shock types, and diagnosis of dengue shock syndrome is critical for management. And then after resuscitation, we have searched for acidosis. There was no acidosis. There was bleeding, so cross-matching done and transfused packed red cell 1 to 2 unit over 1 to 2 hours, and vitamin K1 10 milligram IV was given for 3 days. There was hypocalcemia, so calcium gluconate 10 ml diluted IV fluid to 10-20 ml given in a 5-minute IV drip every 6 hours. There was no hypoglycemia, and to avoid fluid overload, fusimide 40 milligram IV during packed red cell transfusion given. And so patient has given total 10% dextran 40, 500 ml, 5% DNS 1400 ml, and packed red cell 2 unit. And vitamin K1 was given for 3 consecutive days. Calcium gluconate was given for 2 days, and complete recovery of was done and could be discharged patient after 7 days of hospital. Final diagnosis was expanded dengue syndrome, dengue shock syndrome with liver failure, massive bleeding, hypocalcemia, and fluid overload. So the key points for managing dengue shock syndrome was first, assume dengue. In endemic areas, assume dengue in a patient with fever for 2 days or more, unless proven otherwise. Perform NS1 antigen, IgG, IgM assay if available.
Do not give IV fluid even at a maintenance rate, as it may cause fluid overload later. Then detection of plasma leakage. Early detection of plasma leakage helps reduce development of shock thrombocytopenia. Platelet count less than 1 lakh cell is a good simple lab indicator for plasma leakage. Detection of shock. Early detection of shock by clinical signs and symptoms is very important, as dengue susceptible patients typically present with normal consciousness and vital signs. Dengue shock is different diagnosis and management from other types of shock, for example, septic shock. Amount of fluid for resuscitation on dengue shock syndrome is limited to 10 ml per kg per hour in children or 500 ml per hour in adult. Differentiate simple and profound shock. Profound shock requires a greater volume of resuscitation initially and needs aggressive investigation and management of potential organ involvement. Other symptoms do not focus only on shock or bleeding, especially in patients with prolonged shock that may cause multi-organ failure, comorbidities, and co-infections. An aggressive and immediate management of common complication is needed. Fluid overload. Fluid overload should be treated immediately, as it may cause hypoxia and organ injury caused by inadequate ventilation. Managing plasma leakage. During critical or plasma leakage phase, furosemide should not be given alone, as it may cause shock because it depletes only intravascular value. It should be given in the middle of bolus dextran or blood transfusion to hold or return extravasated plasma to circulation. Albumin is not recommended. Bleeding is more commonly observed in adult than in children. Now, dengue, what are the novel approaches? There are 3 main therapeutic novel approaches for dengue management. These are natural plants and marine organisms, synthetic drugs, and monoclonal antibodies. Natural plants, we know that red algae has inhibitory viral activity. So red algae and other seaweeds are now in experiment of antiviral, anti-dengue treatment. There are several synthetic drugs are in pipeline. No synthetic dengue drugs are currently available on the market, but some are in the pipeline, such as protease inhibitor that is targeting non-structural protein 3, 4, and 5 dengue protein. Also replication inhibitors, that is inhibit RNA synthesis and viral replication. An inhibitory effect of corticosteroid on phagocytes, cytokines, and TB and lipase has been investigated. And there is also another one is monoclonal antibody. One monoclonal antibody, that is MJAWN1 in monoclonal antibody against West Nile virus targeting E protein. Some are group reactive among all flaviviruses. So monoclonal antibodies that target the E protein have the potential to reduce viremia and vascular leakage. However, antibody dependent enhancement and cross reactivity are concerns with monoclonal antibody. We are at the end of the presentation. In conclusion, we want to say that dengue is an important and growing public health concern associated with significant morbidity and mortality. Growing urban population, globalization, increasing prevalence of insecticide resistance, and climate change, among other factors, have contributed to the increased transmission of dengue observed worldwide. It is of paramount importance to improve diagnosis and surveillance in endemic regions, as well as in our country, and implementation of innovative vector control techniques. And the management key message is that despite the lack of specific antiviral treatment, early recognition and timely administration of supportive care can improve clinical outcomes and substantially reduce mortality and case fatality rate in patients with severe dengue. Several key principles have been identified for the timely management of severe dengue. Procedures have been developed for optimal management of plasma leakage and severe dengue. I want to acknowledge for today's presentation Dr. Fazlur Rabbi Choudhury, Assistant Professor of Medicine of Bangabandhu Sheikh Mujib Medical University, and Professor Dr. Ismail Patwari, Professor of Medicine, Sylhet Medical College Hospital, for helping me preparing these slides. Thank you. Thank you all for patience here. Thank you very much. Thank you very much, Dr. Z.H.M. Nazmul Alam. It was an excellent presentation, very much simplified way, everything touched. এবং এটা আসলে জিপি থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট থেকে শুরু করে সবার জন্য অত্যন্ত হেল্পফুল একটা প্রেজেন্টেশন। এর মাঝে প্রচুর কি মেসেজ আছে। তো আমি প্যানেল ডিসকাশন, আমি আসলে একটা কোশ্চেন নিয়ে আমি প্যানেল ডিসকাশন শুরু করব বোথ দ্য প্যানেলিস্টের কাছে, কারণ আমি জানি এই ইস্যুতে প্রচুর কোশ্চেন আসছে এবং প্রচুর কোশ্চেন আসবে, এবং কেউ যদি লাইভ কোশ্চেন করতে চান আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমরা অ্যালাউ করব। আমি প্রথমে যাব প্রফেসর রুবেদ আমিন স্যারের কাছে। স্যার, আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেন আপনি প্রেজেন্টেশন সম্বন্ধে ডিসকাস করবেন। Sometimes we see massive outbreak of dengue. Is there any way to predict a massive outbreak? Over to Professor Rubed Amin, sir.
থ্যাংক ইউ এসান ফর গিভিং আস দ্য আমি বলবো যে একটা চমৎকার প্রেজেন্টেশন আমরা শুনলাম থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর জিয়াদ এইচএম নাজমুল হাসান ফর ব্রিঙ্গিং দিস very important topic on dengue syndrome in front of every physician that are listening today. আমি বলবো যে চমৎকার প্রেজেন্টেশন ইট কভারস এভরিথিং খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি এসান করেছেন আমি বলবো যে অনেকের প্রশ্ন যে ডেঙ্গি হঠাৎ করে কেন আউটব্রেক গুলো হয় অথবা কেন এত বেশি পরিমাণে আসে এগুলো খেয়াল করে দেখবেন যে এগুলো ডেঙ্গির প্যাথোফিজিওলজিক্যাল কনটেক্সট ট্রান্সমিশন সবগুলাই কিন্তু কমপ্লেক্সিটি আছে এটা শুধু সরল রেখার মতো একটা দুটা জিনিস দিয়ে আপনি আসলে এক্সপ্লেন করতে পারবেন না আমি দুই একটা জিনিস বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন একটা হচ্ছে যে ডেফিনেটলি ট্রান্সমিশন কোন জায়গায় বেড়ে যাওয়ার জন্য কতগুলো ফ্যাক্টরকে দায়ী করা হয় যেটা নাজমুল হাইলাইট করেছে যে আরবানাইজেশন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর আরবানাইজেশনের কারণে আপনি আসলে মসকুইটোর ডেনসিটি অথবা এডিস ইজিপ্টি ডেনসিটি বাড়াবেন সেকেন্ড ইস্যু ক্লাইমেট চেঞ্জ আছে গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলা আছে এবং এগুলোর ইম্প্যাক্ট করে অনেকগুলো বিষয়ের উপর এটা ট্রান্সমিশনের উপর এফেক্ট করে সো অলসো ফর দ্য মসকুইটো যেমন ধরেন যে গবেষণাগুলো আসছে সে গবেষণা দেখা যাচ্ছে যে মসকুইটোর অনেক ডেনসিটি বাড়বে কত ডিগ্রি টেম্পারেচারে তো এটা একটা আইডিয়াল ওয়েতে একটা অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যদি সবচেয়ে বেশি পরিমাণ ভেক্টর ডেনসিটি বাড়াতে হয় টেম্পারেচার থাকতে হবে অ্যারাউন্ড 28.9 এবং হিউমিডিটি হতে হবে মোর দেন 65% এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ট্রপিক্যাল ডিজিজ কান্ট্রিগুলোতে আসলে এই ধরনের টেম্পারেচার এবং হিউমিডিটি থাকে এবং সেই জন্য আপনার মসকুইটোর ভ্যাকসিন অনেক বেশি থাকে এবং এডিস ইজিপ্টি গুলা কিন্তু এগুলোকে অনেক বেশি সেন্সিটিভ টেম্পারেচার সেন্সিটিভ গ্রোথ আপ সেই জন্য এই ধরনের টেম্পারেচার যখন থাকে তখন 1 ডিগ্রি টেম্পারেচার হলে 28 ফোল্ড পরিমাণ পর্যন্ত আপনার এই যে ভেক্টর ডেনসিটি বেড়ে যেতে পারে তাহলে বুঝতে পারতেছেন যে কেন কোনো সময় আমরা অনেক বেশি ভেক্টর ডেনসিটি পাবো সেকেন্ড ইস্যু হচ্ছে যে রেইনি যখন রেইন হয় তখন অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে যে যেসব টেম্পারেচার হিউমিডিটির কারণে ডেনসিটি বেড়ে যাচ্ছে তারা তখন অনেক বেশি পরিমাণ ডিম পাড়ে তো এই জন্য রেইনফলের সঙ্গে সরাসরি এগ ইমপ্ল্যান্ট ফর দি এডিস ইজিপ্টিস প্রপোর্শনেটলি রেজ আপ সেকেন্ড থিং হচ্ছে যে অ্যাডাল্ট মসকুইটো ডেভেলপ হবে ডিম থেকে সেটা অনেক শর্টেজ হয়ে যায় যখন অনেক রেইনফল হয় এই জন্য মসকুইটোর যে একটা লাইফ সাইকেল আছে এটা শর্ট মসকুইটো ইনফেক্টেড হয়ে যাবে এবং তারা অনেক বেশি ট্রান্সমিট করবে এটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে যাবে যদি টেম্পারেচার কোনো জায়গায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায় ফ্রম দ্য 27 পয়েন্ট থেকে তো তাহলে দেখা যাচ্ছে হিউম্যান যখন এটা গ্রেড করতেছে অথবা হিউম্যান থেকে যখন মসকুইটো সাইকেলে যাচ্ছে তখনও কিন্তু দেখবেন যে দি কমপ্লেক্সিটি রাইজেস সো এই জন্য আমি বলবো যে দিস থিং অল এফেক্টেড দিস ডেঙ্গি ট্রান্সমিশন এবং অনেক বেশি পরিমাণ আউটসার্জ হচ্ছে এবং ইন্টারেস্টিং হচ্ছে এই ফেনোমেনা গুলো আবার নির্ভর করতেছে কোন ভাইরাসের সেরোটাইপটা বর্তমানে আছে যদি অনেকগুলো ভাইরাসের সেরোটাইপ থাকে তখন এই ডিগ্রির কমপ্লেক্সিটি আরো বেড়ে যায় রিপ্রোডাকশন নম্বর তখন আরো বেড়ে যাবে যেমন রিপ্রোডাকশন নম্বরটা আমরা জানলাম সার্স কোভি-2 তে অথবা কোভিডে তাই না যে এটা যদি কোনো সময় মোর দেন 1 হয়ে যায় এক্সপোনেনশিয়ালি গ্রোথ চলে আসবে যখন 2 হবে 4 হবে তখন ডাবলিং করে আর কেস বাড়তে থাকবে সো অলসো ফর দিস tropical temperature around density of mosquito যখন অনেক বেশি থাকবে reproduction number of the dengue will be more than one মানে সেখানে একটা epidemic outbreak হবে ওই দেশে যদি reproduction number less than 1 হয় there is no chance of developing epidemic outbreak 2021 এই ইয়ার গুলোতে অনেক বেশি পরিমাণ আমরা কেস পেয়েছি because of the reproduction number was more than 1 কিন্তু 1 so that আপনি অনেক বেশি পরিমাণ কেসগুলো ডিটেকশন হয় নাই যদিও রিপোর্টিং সিস্টেম নিয়ে অনেকগুলো কথা আছে কিন্তু ওভারঅল ডেসক্রিপশন ইন আওয়ার কান্ট্রি ইজ অলসো কনসিস্টেন্ট এটা ছাড়া আরো কয়েকটা জিনিস আছে যেমন ধরেন মসকিটো তো ও কি পজিশনে আসলে ডিম পারে অভি পজিশনে বাইটটা কি পজিশনে দিচ্ছে টেম্পারেচার যখন অনেক বেশি থাকে অভি পজিশনে কিন্তু অনেক বেশি ইনকর্পোরেশন হবে ভাইরাস তাহলে দেখেন অনেকগুলো ফ্যাক্টর কিন্তু আসলে দায়ী যেগুলা আসলে আমাদের এপিডেমিক্যাল আপসার্জ গুলোকে অনেক বেশি করে এবং আমাদের সঙ্গে যারা শুনছেন এই জন্য তাদেরকে বলছি যে এটাকে আসলে সিঙ্গেল একটা হিউমিডিটির জন্য বাড়ছে একটা ইয়ার জন্য এটা করছে এভাবে আমরা হিসাব করবো না all the factors are responsible at developing a serious amount of outbreak in at least 2 to 3 years late. Thank you. Thank you very much, sir.
নাও ওভার টু প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার। আপনি তো স্যার প্রেজেন্টেশনটা সম্বন্ধে বলবেনই, সেই সঙ্গে স্যার আসলে প্রচুর কোশ্চেন আছে স্যার ফ্লুইড ম্যানেজমেন্টের উপরে। যদিও প্রফেসর রুবেদ আমিন স্যার এটার আনসার অলরেডি কোশ্চেন আনসার সেশনে দিয়েছেন, কিন্তু আসলে আমাদের প্রচুর অডিয়েন্স আছে যারা লাইভ থেকেও দেখছে, তারা আসলে এটা দেখতে পারছে না। আপনি স্যার যদি বলেন যে কখন আমরা ফ্লুইড স্টার্ট করব এবং ফ্লুইড স্টার্টের অ্যাপ্রোচটা কিরকম হবে, এই ব্যাপারে স্যার আমি আপনার একটু মন্তব্য শুনতে যাচ্ছি, এবং স্যার সাথে অবশ্যই আপনি প্রেজেন্টেশন সম্পর্কে আপনার ওপিনিয়ন দিবেন। থ্যাংক ইউ। আসলে ইটস মাই প্লেজার যে এরকম একটা ভালো প্রেজেন্টেশন বিডি ফিজিশিয়ানের অ্যারেঞ্জমেন্ট এবং প্রফেসর স্মাইল তার অর্গানাইজেশন থেকে এই আয়োজন করেছেন, এবং আই এম ভেরি গ্ল্যাড টু বি এ পার্সন যে দু একটা কথা বলার সুযোগ পাওয়া যাবে। আমি ফ্লুইড ম্যানেজমেন্ট ডক্টর নাজমুল যদি একটু হলিডে স্যাগার ফর্মুলা অথবা মডারেট নন কম্পেনসেটেড অথবা ডিকম্পেনসেটেড এইগুলা গ্রাফ গুলা আরেকটু বর্ণনা করলে বোধহয় ভালো হতো। আমি ওখানে পরে আসছি। একটু অনেস্টলি যদি বলি, আমরা যখন এটার মডিউল তৈরি করেছিলাম 2000 সালে গোড়ার দিকে, তারপরে তো কোভিড এসে গেল আর মডিউলের ট্রেনিং দেওয়া সম্ভব হয়নি। এইটা ওনার প্রেজেন্টেশনে মোটামুটি সমস্ত গুলো খুব এক্সেলেন্টলি উনি ইনকর্পোরেট করেছেন, হিস্ট্রি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। সো হি ডিজার্ভস lot of thanks for the brilliant presentation. কিন্তু আসলে এই 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে ডেঙ্গির সব কথা বলে শেষ করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আমরা 2 দিন ধরে ডেঙ্গির ট্রেনিং দিয়ে থাকি ডক্টরদের। ইদানিং কালে তো আমরা সময় পাই না। আমাদের যারা জুনিয়র আছেন ওনারাও এখন যথেষ্ট ম্যাচিওর। যেমন আজকে পপুলারেই প্রায় অনেক ডাক্তারের একটা ওয়ার্কশপ হয়েছে, সেখানে আরেকজন ডাক্তার নাজমুল ও খুব অ্যাক্টিভ। তো সে মানে কয়েক ঘন্টা ধরে বর্ণনা দিয়েছিল। আমি একটু দু একটা ছোট ব্যাকগ্রাউন্ড কথা বলে তারপর ওখানে আসছি, যে দেশে ডেঙ্গু ঢোকে সেই দেশ থেকে আর জীবনে বের হয় না। এইটাই হচ্ছে দুঃখের কথা, যে কারণে এন্ডেমিক ফর্মে অথবা সাব এন্ডেমিক ফর্মে ও থেকেই যায়। তাহলে আমাদের মাইলস্টোনটা তো 2000 সালে, তখন আমি সহকারী অধ্যাপক। But I had an opportunity to come and we made the first guideline. I must thank Professor Imran bin Yunus. He was the editor-in-chief at that time. And we were very close to him, এবং আমরা 3-4 দিনের মধ্যে সেই 2000 সালের বাজে অভিজ্ঞতাটা আমরা তখন ডেঙ্গু সম্পর্কে কিছুই জানতাম না। আজকে আমরা যতটা জানি তার বোধহয় 10% আমরা জানতাম না। আমি বলবো 5% জানতাম না। বইয়ে ডেঙ্গিতে 2 লাইন লেখা ছিল, ডেভিডসনের বইয়ে 2-4 লাইন, কেউ পড়তামও না, বিকজ ইট ওয়াজ নট আওয়ার কনসার্ন। তারপর থেকে এই ডেঙ্গির যাত্রা কিছুটা বলেছে প্রফেসর রুবেদ আমিন, যে ক্লাইমেটের সঙ্গে ট্রপিক্যাল কান্ট্রিজের একটা মানে খুব গুড কানেকশন আছে। একটা স্লাইডে ডক্টর নাজমুল দেখিয়েছে যে বাংলাদেশের নোয়াখালীর উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট রাশি কিন্তু আমাদের দেশের উপর দিয়ে চলে গেছে। ওই লাল দাগটা খেয়াল করবেন। সো ট্রপিক অফ ক্যান্সারের উপরের দেশগুলো কিন্তু রিলেটিভলি সেফার। আর এই 2টা লাইনের নিচে দেখবেন যে এখানে আফ্রিকার দেশ আর আমাদের এশিয়ার দেশ, এরা একটা বিশাল লম্বা একটা তাদের মানে অনেকগুলো দেশ এর মধ্যেই এই লাইনের মধ্যে, যে কারণে এখানের ক্লাইমেটের সঙ্গে সেটা পাহো হোক বা এই রিজিয়নটা হোক। ফরচুনেটলি আই হ্যাড দি অপরচুনিটি টু বিকাম দি WHO রিজিওনাল ডেঙ্গি রিলেটেড কনসালটেন্ট। আমি তখন কয়েকটা দেশে এই মিটিং এ যখন জয়েন করছি, এক এক দেশের অভিজ্ঞতা কিন্তু এক এক রকম।
আমরা বাংলাদেশে আমাদের মতো করে দেখছি, ইন্দোনেশিয়া একরকম, থাইল্যান্ড একরকম, সিঙ্গাপুর আর একরকম। সো প্রত্যেকটা দেশে ডেঙ্গি আছে, কিন্তু ম্যানেজমেন্ট আমরা যাই আলোচনা করি না কেন, কিন্তু ডক্টরদের ট্রেনিং, পারসেপশন, এটা কিন্তু অলমোস্ট সবার এক। কিন্তু আমরা কখন রুগীটাকে পাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর সেই পাওয়াটা, সেখান থেকে অনওয়ার্ড রুগীটাকে ফিরিয়ে আনা, এটা হচ্ছে ডাক্তারের মূল দায়িত্ব। আমি সেখানেই পৌঁছাচ্ছি, যেটা ডক্টর সাহেব বলেছেন যে সাইটোকাইন সুনামি হয়। এই সাইটোকাইন সুনামি, কয়েকশো সাইটোকাইন রিলিজ হয়, এবং এই সাইটোকাইনে আলটিমেটলি ভাসোডাইলেটেশন হয়, প্লাজমা লিকেজ হয়, হেন তেন সব চমৎকার করে বর্ণনা করেছেন। বাট একটা ডাক্তারের জন্য আমি বলবো, যারা শুনছেন, 4-5টা কথা খুব জরুরি। নাম্বার 1 হচ্ছে যে উনি যদি অবশ্যই ডেঙ্গির ওয়ার্নিং সাইন কি এটা জানেন, আমার মনে হয় উনি 50% একটা ডেঙ্গি রোগীর ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট। তারপরে উনি যদি জানেন যে শক কি, এবং আমি তাড়াতাড়ি করে পেশেন্টের পালস, ব্লাড প্রেশার চেক করে শক দেখলাম, এবং এই শকটা যদি আমি দেখি যে এটা ডিকম্পেনসেটেড শক, তাহলে আমি র্যাপিডলি তাকে ব্যাক করানোর জন্য কি করব? কলয়েড আগে নয়, আগে ক্রিস্টালয়েড। যদি ক্রিস্টালয়েডের ফার্স্ট বোলাস ফেল করে, দেন ইউ গো ফর কলয়েড। অ্যান্ড ডেক্সট্রান আমাদের দেশে খুবই কম ব্যবহার করা হয়, এখানে প্লাজমা বেশি ব্যবহার করা হয়, এবং আমরা 2019-এর অভিজ্ঞতা দেখেছি যে উই কুড সেভ লট অফ লাইভস ডিউ টু প্লাজমা। আপনি পেশেন্টকে বেশি ফ্লুইড দিতে পারছেন না কেন? বিকজ এই পেশেন্টের যে লিকড ফ্লুইডটা বাইরে চলে গেছে interstitial space, either in the lung or in the free space in the abdomen like ascites, এরা তো সব ব্যাক করবে 72 ঘন্টার মধ্যে, তখন তো পালমোনারি এডিমা তৈরি হবে। সেই কারণে ফ্লুইড আপনি জুডিশিয়াসলি দেওয়া, এটা হচ্ছে মানে একটা ডেঙ্গু পেশেন্টের ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আমি দ্বিতীয় যেটা বলবো, একটা বেডসাইডের বেস্ট টেস্ট, সেটা হচ্ছে টর্নিকো টেস্ট। এভরিডে, ইভেন দিনে 2 বার বা 3 বার প্লেটলেট চেক করেন, আর যা খুশি তাই করেন, আপত্তি নাই, কিন্তু হেমাটোক্রিট যদি আপনি না করেন তাহলে আপনি খুবই ভুল করবেন। মানে হেমাটোক্রিটই আপনাকে বলবে যে প্লাজমা লিকেজ কত হচ্ছে। আপনার বেজলাইন থেকে 20% অ্যাবাভ যদি হয়, হিসাব করে দেখেন, এবং তাকে ততটুকুই ফ্লুইড দিবেন, দিয়ে আবার আপনি অপেক্ষা করেন। পেশেন্ট যদি বমি না করে, মুখে খেতে পারে, তাহলে ওরাল ইনটেক তাকে নিতে বলেন। এবং ফ্লুইড ম্যানেজমেন্টের ব্যাপারে একটা পিরামিড চার্ট আছে, আপনার হয়তো পিরামিড চার্টের কথা বইয়ে তো আমরা চমৎকার করে বর্ণনা করার চেষ্টা করেছি, আপনি ইভেন 4th এডিশন রিভাইজ যেটা, সেটাতেও দেখবেন, তার আগেও দেখবেন। ডেঙ্গির ক্লাসিফিকেশন আগের গুলার সঙ্গে পরে যে চেঞ্জ হয়েছে, আমাদের প্রেজেন্টার সেটা চমৎকার করে বলেছে, আমার সেটা সেই জায়গাটায় যাওয়ার দরকার নেই। আমি বলবো যে ডাক্তার সাহেবরা যখন একটা ডেঙ্গুকে সাসপেক্ট করেন, তখন মাত্র 3টা টেস্ট পাঠাবেন। 5 দিনের মধ্যে আসলে NS1, CBC and AST, নট ALT। আর যদি দেখা যায় যে খরচ করতে রুগীর আপত্তি নেই, আপনি দুটোই পাঠান। দেখেন, উনি একটা পেশেন্টের বর্ণনা দিতে গিয়ে দেখিয়েছে যে SGOT is higher than SGPT. Why? Because it has been released from the muscle, সে কারণে। তাহলে আমরা এটা মনে রাখবো যে আমার পেশেন্টের সাসপিশন, আনএক্সপ্লেইনড কোনো জ্বরের সঙ্গে যদি আমি আলাদা করতে চাই, এবং প্লেটলেট নিয়ে আমাদের হেডেক নাই। আমার প্রেজেন্টার চমৎকার ভাবে বলেছে যে প্লেটলেট ট্রান্সফিউশন কোনো প্রয়োজনই নাই। আমরা বলি যে ইট ইজ, বইয়ে তো একটা জিনিস বলতে হয়, সেজন্য বইয়ে বলি আমরা যে 10,000 পর্যন্ত ইউ নিড নট টু বদার আনটিল দেয়ার ইজ আদার ইন্ডিকেশন যেখানে প্লেটলেট দিতে হবে। অ্যাসপিরিন আপনি বন্ধ করে দিয়েছেন, প্লেটলেট দেওয়াটা আমাদের কোনো কনসার্ন নয়, কিন্তু হেমাটোক্রিট সিরিয়াল চেক করা আমাদের কনসার্ন। প্রয়োজন হলে সকালে, দুপুরে, রাতে পেশেন্টকে
যাচাই করার জন্য ইউ শুড ডু দিস। তাহলে বেড সাইডেই কিন্তু অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই। রুগী এক সময় তো আমার মনে আছে 2000 সালে রেড ক্রিসেন্টের সামনে প্লেটলেটের জন্য ভোর রাত থেকে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকতো। এখন কিন্তু মানুষ অনেকটাই বুঝেছে যে প্লেটলেট ইজ নট দি চয়েস অফ ট্রিটমেন্ট। এটা ফ্লুইড ম্যানেজমেন্ট, অ্যাসিওরেন্স আর স্ট্রিক্ট ফলো আপ। আর যদি কমপ্লিকেশন হয় লাইক এক্সপেন্ডেড অর সিভিয়ার ভ্যারাইটি অর ইন স্পেশাল সিচুয়েশন, যেটা একটু আলোকপাত মানে কম হয়েছে, কিন্তু এটার জন্য তো একটা আলাদা প্রেজেন্টেশন লাগে। লাইক ধরেন ওবেজ, তারপরে বাচ্চা, এল্ডারলি, প্রেগনেন্সি, সিএলডি, সিকেডি, হার্ট ফেলিওর, এর প্রত্যেকটা ডিফারেন্ট আলাপের প্রয়োজন আছে। সেই জন্য ফ্লুইড ম্যানেজমেন্ট কিন্তু আমরা যে আলোচনা করছি এটা হচ্ছে একটা সাধারণ ডেঙ্গু যার কোনো কোমরবিডিটি অথবা কমপ্লিকেশন বা প্রি এক্সিস্টিং ডিজিজ নাই। আমরা অবশ্যই ডিকম্পেনসেটেড এর জন্য গ্রাজুয়ালি 6 ঘন্টা পর পর এটাকে দিতে থাকবো এবং আস্তে আস্তে করে তার রিকোয়ারমেন্ট বুঝে। এবং আমরা ওই যে বলছিলাম যে যদি 5% ডেফিসিট ধরে আমরা যে ক্যালকুলেশনটা করতে হয়, সেই ক্যালকুলেশনটা যদি আমরা জানি এবং তার টোটাল বডি ওয়েটকে দিয়ে যে 2 দিনের জন্য 48 ঘন্টার জন্য আমরা প্রথমে এসকেলেশন এন্ড দেন ডিএসকেলেশন যদি করি, তাহলে 72 ঘন্টা 48 থেকে 72 ঘন্টার মধ্যে পেশেন্ট সেটেল করে যায়। আর যেগুলো ক্লাসিক ডেঙ্গি বা আমাদের এমন গুরুত্ব দেওয়ার দরকার নেই, সেখানে মেইনটেনেন্স ফ্লুইড অনেকে দিয়ে রাখেন। যদি তার কোমরবিডিটি না থাকে মেইনটেনেন্স ফ্লুইড দিতে আপত্তি নেই, হয়তো 500 ml দিয়ে রাখা হয়েছে একটা ভেনাস চ্যানেল ওপেন করে রাখার জন্য, তার তো আর পালমোনারি ইডেমা হবে না। কিন্তু যার প্লাজমা লিকেজ হয়েছে, অ্যাসাইটিস হয়েছে, তার বেলায় ডেফিনেটলি কশাস থাকতে হবে। কেন মনে রাখবেন যে আপনার কিচ্ছু করতে হবে না, শুধু আপনি ধৈর্য ধরলে এই ফ্লুইডটাই ব্যাক করবে আপনার সিস্টেমিক সার্কুলেশনে। আপনি যদি সিস্টেমে প্রচুর পরিমাণে ভলিউমিনাস ফ্লুইড দিয়ে রাখেন, তখন হচ্ছে পালমোনারি ইডেমা হওয়ার চান্স থাকবে, বিকজ এটা আয়াট্রোজেনিক আপনার তৈরি করা। সো ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল অন দ্যাট পয়েন্ট। এটা আমি পার্টিকুলারলি বলতে চাই। আমি প্রফেসর রুবেদ আমিনের একটা কথার অংশ এখানে মানে মানে মনে করিয়ে দিচ্ছি। সে চমৎকার করে বলেছে যে ডেনসিটি নিয়ে আসলে আমাদের বইয়ে প্রিভেনশন নিয়ে বা আইভিএম ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি কথা বলা হয়নি। আমরা এটা স্বীকার করছি, কারণ এটা একটা আলাদা চ্যাপ্টার, আলাদা ইস্যু। ব্রুডিং ইন্ডেক্স কি এবং এটা দিয়ে আমরা কি বুঝি, এটা আমাদের ডাক্তারদের এত জানার দরকার নাই বলেই কিন্তু এটা দেখবেন এটা বেশি হ্যান্ডি করার জন্য আমরা চেয়েছি যে আইভিএম সম্পূর্ণ একটা আলাদা গ্রুপ অফ পিপল এই ভেক্টর ম্যানেজমেন্টের কাজটা করে। এখন ঢাকা শহর ধরেন, ঢাকা শহরে এই সন্ধ্যার বেলায় দেখি ফগিং শুরু হয়েছে। ডাজ ফগিং কজ এনি হেল্প? এটা তো আরো আজকে বৃষ্টি, এই যে আমাদের আমি আজকে বিকালেও বৃষ্টি হয়েছে, একটানা বৃষ্টি আর থেমে থেমে বৃষ্টি। যদি অপশন দেওয়া হয় কাউকে, তাহলে আপনি কি বলবেন যে আমি কোনটা চাই? বলবেন যে আমি একটানা বৃষ্টি চাই, কারণ একটানা বৃষ্টিতে এটা অনেকটা মানে পানিটা ধুয়ে চলে যাবে, ডিমগুলো ভাসতে ভাসতে গিয়ে ও হয়তো মানে শহর থেকে ড্রেন থেকে আলটিমেটলি নদীতে যে মরে যাবে। কিন্তু যদি ইন্টারাপ্টেড রেইন হয়, তখনই তো ওই যে বিভিন্ন ক্যাচমেন্ট যে জায়গাগুলো আছে, এগুলো বললে হয়তো লম্বা হয়ে যাবে কথা। আপনি জানেন যে সিম্পল এই কোকের ক্যান বলেন, আর ডাবের খোলা বলেন, টায়ার বলেন, হেন তেন বিভিন্ন জায়গায়, ইভেন বাড়ি যে ফুলের ব্যালকনিতে যে ফুল গাছ লাগানোর যে জায়গাটা, সেই টবের পানিও যদি আপনি 2-3 দিন পরে চেঞ্জ না করেন, দ্যার ইজ এ চান্স যে ওটা থাকতে পারে। ইভেন আপনার রেফ্রিজারেটরের নিচে যে ট্রেটা থাকে তার নিচেও কিন্তু এ জন্ম নেয় এবং সেখানে পাওয়া গেছে। এগুলো আমার কথা নয়, এগুলো বিজ্ঞান ভিত্তিক কথা বলছি আমি। সো উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট।
আমি খুবই ধন্যবাদ জানাবো যে বক্তা একটা কথা ডেফিনেটলি বলেছেন যে নো প্রুফ টু ইউজ স্টেরয়েড ইয়েট। মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়ে উনি একটা কথা বলেছেন, এটা সময় সাপেক্ষ, সময় বলে দিবে যে আসলে এর কোনো ভূমিকা আছে কিনা, কারণ এ তো ঝড়ের মতো আসে, ঝড়ের মতো চলে যায়। এবং সর্বোচ্চ ডেঙ্গু নিয়ে একটা মানুষের হাসপাতাল স্টে কত হতে পারে যদি আনকমপ্লিকেটেড থাকে? মেবি 2 days, 2 থেকে 3 দিনের মাথায় পেশেন্ট চলে যেতে পারে। কমপ্লিকেটেড হলে যে এবিসিএস এর কথা বলেছে, তখন সে অ্যাসিডোসিস আছে কিনা, ব্লিডিং আছে কিনা, ক্যালসিয়াম, সুগার, এই জিনিসগুলো যে মানে পরখে রাখা এবং একটা ডাক্তারের জন্য এটা খুবই মানে ইম্পর্টেন্ট যে সে জানে, এবং প্রতিটি মেডিকেল কলেজে এই বইটা তার ডিপার্টমেন্টে রাখা এবং পারতপক্ষে একটু নজর দেওয়া। আর ম্যানুয়াল যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনি ম্যানুয়াল যদি জোগাড় করে নিতে পারেন, আমার জানা মতে প্রায় 1000 ম্যানুয়াল ছাপা হয়েছিল 2020 সালে। সো এটা তো খরচ করার সুযোগ হয়নি, তারপরে কোভিড চলে আসছে। সো ম্যানুয়াল ক্যান, আমি জানি বাইরের মেডিকেল কলেজগুলোতে ট্রেনিং হয়েছে বা হচ্ছে, এবং ডক্টররা এটাতে অবশ্যই আমি মনে করি যে দে উইল রিয়েলি। আমাদের দেশের ডাক্তাররা কিন্তু ডেঙ্গু ম্যানেজমেন্টে এখন, আমার ব্যক্তিগত অভিমত, নট অ্যাজ এ এডিটর অফ দি বুক অর গাইডলাইন, আমি মনে করি রোবেদও আমার সঙ্গে একমত যে আমাদের দেশের ডাক্তাররা এখন অনেক বেশি আস্থা অর্জন করেছে ডেঙ্গু পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য। রেফার অলমোস্ট করেই না, রেফারাল সিস্টেম, আগে তো ডেঙ্গু হলেই বলতে ঢাকায় যাও, এখন প্রতিটি মেডিকেল কলেজে ডেঙ্গির ম্যানেজমেন্ট চমৎকার ভাবে হয়। এবং একটা সময় পার হয়েছে 2007, 8, 9, ইফ আই এম নট রং, 10, 3-4 বছর ডেঙ্গির ফ্যাটালিটি ছিল, কেস ফ্যাটালিটি রেট ছিল 0। 2019-এর যে একটা এপিডেমিক হলো এবং 21-এ আর একটা হলো, 22 আমরা সামনে, আমরা এখন থেকে সচেতন হলে আমরা বোধহয় কেস ম্যানেজমেন্ট গুলা করতে পারবো। এবং আজকের বক্তা যে আউটলাইন দিলেন, যারা অন্তত একটু লেখাপড়া যাদের করা আছে বা যারা আগের থেকে কিছুটা হলেও জানতেন, এবং আমরা যারা 22 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে কথা বলছি, আমরা জানি যে আপনার টর্নিকেট টেস্ট করবেন, ওয়ার্নিং সাইনটা আছে কিনা, পেট ব্যথার কথা বলছে কিনা দেখবেন, এবং ইনভেস্টিগেশন টু মাচ করার কোনো দরকার নেই। আপনি জিওটি এবং হিমাটোক্রিট আর হিমোগ্লোবিন, এই দিয়েই আপনি, আর যদি দেখলেন যে আপনি হিমাটোক্রিট করা যায় না, কেন যে এই যে একটা সাব ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে হিমাটোক্রিট করতে পারে না, আপনি জাস্ট হিমোগ্লোবিনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে একটা গেস করতে পারেন। বাংলাদেশ এমন একটা জায়গা যে জায়গায় আপনি নিজের ব্যবস্থা, এটাকে বলি লাকসই প্রযুক্তি ব্যবহার করেই আপনি মানুষের জীবন বাঁচাতে পারেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার মনে হয় আমি চেষ্টা করেছি। আমি আবারও শেষ কথাটা বলছি, শক উইথ ডিকম্পেনসেশন, আপনি অবশ্যই পেশেন্টকে বোলাস দিয়ে শুরু করবেন, ফেল করলে প্লাজমায় যাবেন, কিন্তু স্টার্ট উইথ ক্রিস্টালয়েড ফার্স্ট, then if not respond you go for plasma but or dextran, যেটাই বল। ডেক্সট্রানের কিছু সমস্যা আছে, এগুলো নিয়ে কথা বলতে গেলে একটু লম্বা হয়ে যাবে, বাট চেষ্টা করা যে হ্যাঁ আপনি তো একটা জিনিসই বুঝতে পারছেন যে 100/90 ব্লাড প্রেশার, তার মানে বুঝতে পারছেন যে পেশেন্ট সিভিয়ার শকে আছে। যদিও মনে হচ্ছে সিস্টোলিক তো 100, কিন্তু ওই যে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটিতে তার ডায়াস্টোলিক 90, তার মানে পেশেন্ট কিন্তু 100/90-ও ভালো নাই, এই পেশেন্টই কিন্তু পরে খারাপ হয়ে মারা যেতে পারে। এই সব ছোট ছোট যে টিপস, সেগুলো বই যদি আর একবার ঘাটেন বা পড়েন বা আরো 2-4টে এরকম বক্তৃতা শুনেন, ডেফিনেটলি আমি মনে করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে স্যার আপনার বক্তব্য থেকে স্যার আমি যে পয়েন্টগুলো সবার জন্য আরেকবার আমি রিমাইন্ডার দিচ্ছি। ফার্স্ট কথা হচ্ছে আপনাদের সবাইকে ওয়ার্নিং সাইনটা বুঝতে হবে। আপনারা ওয়ার্নিং সাইন বুঝার পর আপনারা অবশ্যই শকটা দেখবেন, যদি ডিকম্পেনসেটেড হয় তাহলে আপনারা আগে ক্রিস্টালয়েড শুরু করবেন, নট কলয়েড। স্যার টর্নিকেট টেস্টের কথা বলেছেন, এটা করতে হবে। হেমাটোক্রিটটা দেখতে হবে লিকেজ আছে কিনা দেখার জন্য। আর স্যার ভেরি মিনিমাল ইনভেস্টিগেশনের কথা বলেছেন, এর মাঝে NS1, CBC
আর এএসটি এই ইনভেস্টিগেশনের কথা বলেছে, এবং স্যার আরেকটা জিনিস বলেছেন যে স্টেরয়েডের ব্যাপারে কোনো স্টেরয়েডের দরকার নেই। মোটা দাগে এই কথাগুলো যদি মনে রাখতে পারেন, এতটুকু মেসেজ যদি নিতে পারেন, আমার মনে হয় সেশনটা সার্থক হবে। কিন্তু আমি এখন আসলে প্রচুর কোশ্চেন যেহেতু আসছে এবং দুইজন ডেঙ্গু দিকপালকে যেহেতু পাওয়া গিয়েছে, আমি যতটুকু পারি কিছু কোশ্চেন নিতে চাই, আশা করি স্যার আমাদের অ্যালাউ করবেন। ওভার টু প্রফেসর রুবেদ আমিন স্যার। রুবেদ আমিন স্যার, যে চিলড্রেনদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এরা তো সাইন সিমটমের ব্যাপারটা ওভাবে বলতে পারে না, বা এদের ক্ষেত্রে কি আমরা সিবিসি NS1 এসব কি ইনিশিয়ালি করে ফেলতে পারি কিনা, বা এদের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্রোচ করবো স্যার? ওভার টু প্রফেসর রুবেদ আমিন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলবো যে দেখেন, আমি অনেক সময় প্রথম দিকে বলা হয়েছিল যে ডে ওয়াইজ কি আসলে ইনভেস্টিগেট করবেন কিনা। আমি বলবো যে যখনই আসলে ডাক্তারের কাছে কেউ ইন্টারভেন করবে, ওই দিনই একটা ফার্স্টে আপনাকে করে ফেলতে হবে, কারণ আপনার তো কোনো বেজ লাইন নাই, আমাদের বেজ লাইন হেমাটোকেট করা নাই। সুতরাং ওই রুগীটার জন্য যখনই প্রথম ডেতে সে দেখবে ডাক্তার, এটা হচ্ছে তার জন্য বেজ লাইন। এই জন্য সিবিসির অপরিসীম ভূমিকা। আরেকটা হচ্ছে, যখন সিমটম শুরু হয়ে যায় অন দ্য ভেরি ফার্স্ট ডেতে NS1 পজিটিভিটি থাকবে। আমাদের এখানে আমরা NS1 এর লোডটা দেখি না, NS1 এর লোডের সঙ্গে কিন্তু সিভিরিটির রিলেশনশিপ আছে। তো এটা অনেক ক্ষেত্রে দেখছে যে যারা NS1 এর লোড অনেক বেশি থাকে, তাদের আর্লি সিভিরিটি হয়। দেখবেন যে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, স্যার থার্ড ডে থেকে সিভিয়ার কেন হইলো চতুর্থ দিনে? আমি বলবো দেখবেন যে নর্মালের একটা রেঞ্জ আছে, ফিব্রাইলের রেঞ্জ আছে 2 থেকে 7 দিন। তাহলে 2 দিনের পরে কেউ এফেব্রাল থাকতেছে, কেউ হয়তো 8 ডেতে গিয়ে এফেব্রাল থাকতেছে। সবগুলাই কিন্তু ডেঞ্জার, কারণ ক্রিটিক্যাল ফেজটা শুরু হবে ফেব্রুয়ারি পিরিয়ডে। এটা যেন আমাদের ফিজিশিয়ানরা সবাই মনে রাখি আমরা। এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লার্নিং, কারণ ওই জ্বরের সময়টা তো আপনি প্রেডিক্ট করতে পারতেছেন না কোন রোগীটা আসলে যাবে। শুরুতে তো সবই ডেঙ্গি ফিব্রাইল হিসেবে ডায়াগনোস করতেছেন, কিন্তু এর মধ্যে কেউ কেউ সুপ্ত আছে যারা ডেঙ্গি হেমোরেজিক ফিভার হয়ে যাবে, ওটা তো জ্বরের সময় বোঝার সুযোগ নাই। সুতরাং ফেব্রুয়ারি পিরিয়ডটাকে ভেরি ক্রিটিক্যাল পিরিয়ড চিন্তা করে নিতে হবে। প্রত্যেকটা পেশেন্ট গুলাকে আপনাকে ফলো আপ করতে হবে এবং দেখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট টু সি দ্য পেশেন্ট ক্লিনিক্যালি, কারণ আপনি দেখবেন ওয়ার্নিং সাইনগুলো আসলে ক্লিনিক্যাল জিনিস বোঝাচ্ছে। যতগুলো ওয়ার্নিং সাইন আমাদেরকে নাজমুল অত্যন্ত সুন্দরভাবে ডেসক্রিপশন করছে, এগুলো আসলে মানে কি, এগুলো বোঝাচ্ছে প্যাথোফিজিওলজিকে তাদের প্লাজমা লিকেজ হচ্ছে। এই জন্য যখন রোগী বলবে আমার আপার অ্যাবডোমিনাল পেইন, আপনি বুঝবেন যে তার প্লাজমা লিকেজ মোর দ্যান 7% হয়ে গেছে। যখন সে বলবে যে আমার অলিগুরিয়া হয়েছে, তখন বুঝে নিতে হবে প্রায় 7 থেকে 10% আমার ফ্লুইড ডেফিসিট হয়ে যাচ্ছে, প্লাজমা লিকেজ, তাই না? তাহলে এই যে সাইন সিমটম গুলো, এগুলো ক্রুশিয়াল। এই জন্য আমরা যে দেখবেন যে অনেক সময় ফিজিশিয়ানরা স্কিনের উপর হাত দেয়, দিয়ে গিয়ে প্রেসার দেয়, তারপরে দেখে কি যে জায়গাটা আসলে রেডিনিং থেকে হোয়াইট হয়ে আবার কতক্ষণ সময় লাগলো, তাই না? আমরা এটা দেখি না, যে বলি না ক্যাপিলারি, দিস ইজ নাথিং, জাস্ট এ ক্যাপিলারি রিফিল টাইম। অনেক রোগী থাকলে আপনার এত সময় নেই একেবারে ক্যাপিলারি ধরে ধরে নেইল বেড়ে দেখবেন, জাস্ট ইউ ডু ইট। আপনি যদি দেখেন যে না, তার আপনার হোয়াইটিং থেকে রেডিনিং আসছে 2 থেকে 3 সেকেন্ড বেশি, ইট ডাজ ইন্ডিকেট দ্য প্লাজমা লিকেজ। এই জন্য টর্নিকি টেস্টের ভূমিকা অপরিসীম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে যখন আপনি এগুলো পাচ্ছেন, তাহলে তখন দিস আর দ্য ওয়ার্নিং সাইন, আমার তখন আপনি কেয়ারফুল হবেন। এই রোগী তো আমি বাসায় রাখতে পারবো না, 90% রোগী বাসায় থাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে 5 থেকে 10% রোগী যাদের ওয়ার্নিং সাইন দেবে, তাদেরকে তো ভর্তি করে ফেলতে হবে, বিকজ ইউ নিড টু ফলো আপ। আরেকটা রোগী থাকবে হয়তো যার কোনো ফলো আপনি করতে পারতেছেন না, তাকে হয়তো আপনি হাসপাতালে রাখতে পারেন ফর দ্য মনিটরিং আদার্স, একেবারে কেউই নেই যার, কিন্তু আদারওয়াইজ ম্যাক্সিমাম রোগী বাসায় থাকবে, সহজ হিসাব। আরেকটা হচ্ছে যে যারা ভর্তি হচ্ছে না, তাদের জন্য বাসা থাকলেই হচ্ছে না, আপনাকে তো বলতে হচ্ছে জ্বরের জন্য আপনি প্যারাসিটামল খাবেন, তাকে তো কিছু ওরাল রিহাইড্রেশন আপনি সলিউশন দিবেন, তাই না? এবং সেটাও ডিপেন্ড করবে ওয়েটের উপর। আমি হিউজ নাম্বার অফ যে বাসায় থাকতেছে তাদের জন্য বলবো যে একেবারে পার্টিকুলার কলা আছে শিশুদের জন্য। 3 থেকে 10 কেজি আসলে 100 ml পার কেজি পার ডে হচ্ছে তার ডিমান্ড। 10 থেকে 20 কেজি হলে 75 ml পার কেজি পার ডে ডিমান্ড। 20 থেকে 30 কেজি হলে 50 থেকে 60 ml পার কেজি পার ডে ডিমান্ড। যখন 30-এর উপর চলে আসবে, তখন অ্যাভারেজ ইট বিকামস 50 ml পার কেজি পার ডে। আরেকটা হচ্ছে যে যখন অসমোলারিটি রোডসটা কমে যায়, ওর স্যালাইনে কিন্তু সোডিয়ামের কন্টেন্ট থাকে 50 থেকে 75 ml পার লিটার। সেজন্য তাদের জন্য ওর স্যালাইন ভালো শুধু পানি খাওয়ার থেকে, রাইট? এই জন্য স্মল অ্যামাউন্ট আপনাকে যেন সল্ট নেয়, যারা মুখে আপনার পানি খাচ্ছে তার জন্য সুবিধা। আর থেকে বাচ্চাদের তো হিসাব নিকেশ করে করতে হয়। আমি বলবো যে অ্যাডাল্টদের জন্য আপনার একটা কমন অ্যাডভাইস দিতে পারবেন, ক্যান উই টেক 8 to 10 গ্লাসেস অফ দি লিকুইড অর নট? তাহলে সে আর ওই ওয়ার্নিং এর দিকে যাবে না, অথবা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। অনেক সময় অনেকে এখন ইদানিং কালে দেখবেন স্পোর্টস ড্রিঙ্ক পছন্দ করে, কিন্তু স্পোর্টস ড্রিঙ্ক গুলোকে খুব বেশি এনকারেজ করা যাবে না, তার কারণ স্পোর্টস ড্রিঙ্কে সোডিয়ামের মাত্রা কিন্তু 20 মিলি ইকুইভ্যালেন্টের কম থাকে। এর হচ্ছে নন এডমিটেড অসংখ্য কেস থাকবে। আবার যাদেরকে আমরা ভর্তি করলাম তাদের তো একটা গ্রুপ থাকবে উইদাউট শক, তাই না? যে গ্রেড আমরা বলি না, আগের সময় বলা হয়েছিল দেখবেন গ্রেড 1, 2, অথবা যাদের ওয়ার্নিং সাইন হয় নাই কিন্তু
তাদেরকে তো আপনার এডমিট করলে গিয়ে তখন এই জিনিসগুলো খেয়াল করতে হবে, তাদেরকে যদি ফ্লুইড দেন তাহলে কিভাবে দিতে হবে। আমাদের ন্যাশনাল গাইডলাইনে কিন্তু সবগুলো দেওয়া আছে। আমি শুধু বলবো যে আইসোটনিক ফ্লুইড গুলাকে চুজ করতে হবে, নর্মাল স্যালাইন ফর অ্যাডাল্ট, এবং যদি বাচ্চা হয়ে থাকে তাহলে এটা যেন নর্মাল স্যালাইন না হয়, 0.45% নর্মাল স্যালাইন হয়। যে বানাইতে কষ্ট হচ্ছে, নর্মাল স্যালাইনের সঙ্গে 5% জ্যাকসো দিয়ে সম পরিমাণ মিশিয়ে দেন, এটা 0.45% হয়ে যাবে। আমাদের কেন 0.45% নাই এটা নিয়ে কনসেন্ট্রেট করার কিছু নাই, ইটস ভেরি সিম্পল ইস্যু। কেমন 6 মাসের নিচে বাচ্চা যদি হয়ে থাকে তাহলে 0.45% স্ট্রোজ দেওয়া, শুধু হাইপোটনিক ফ্লুইড এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, ডেট্রিমেন্টাল হবে। মেথডের কথা আরেকটা মেথড আছে লুডেন। আমি বলবো যে যারা আছে হলিডে স্যাগের মেথডটা কি, যে বসে 10 ভিতরে 100 ml পার কেজি দিবেন, ml পার 10 কেজির পরে করতে হয় তখন আপনি 20 ml পার কেজি অ্যাড করবেন। আর আমি বলবো এর থেকে সবচেয়ে ইজি হচ্ছে লুডান মেথড। মেইনটেনেন্স ফ্লুইডের হিসাব করতে চান 4 ml পার কেজি ফল একটা ক্যালকুলেশন, কিন্তু লুডান মেথড এটা কিন্তু মেইনটেনেন্সের জন্য, ডিহাইড্রেশনের জন্য না কিন্তু। তাহলে ডিহাইড্রেশনের জন্য অন অ্যান এভারেজে 50 ml পার কেজি করবেন, যোগ করবেন, এবং যোগ করে যে ফ্লুইডটা আসবে ওইটা আপনি 48 ঘন্টায় ফলো দিস ওয়ান। ইভেন ফ্লুইডের জন্য আমরা একটা চার্ট বিশ্বাস সেটাকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, ইউ জাস্ট ফলো দ্যাট ওয়ান, এটা ফলো করলেই হবে। সিডিসি কে ধন্যবাদ দিতে হবে, 1000 ডাক্তারসকে ট্রেনিং দেওয়া হয়েছিল 2019 সালে এবং 20 সালে, যখন আপনার এই সিরিয়াস ডেঙ্গির আউটব্রেক হয়, আমাদের বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এবং সিডিসি মিলে একটা তখন আপনার এটা একটা খুব কুইকলি একটা রেসপন্স করছিল, এবং 1000 ডাক্তারকে তখন ইমিডিয়েটলি উইদিন এ উইকস কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে। এটা কিন্তু চলমান। সিডিসি কিন্তু দেখবেন যে এই বছর 350 ডাক্তার ট্রেনিং দিয়ে গেছে, জাস্ট নট ইভেন স্টার্টেড। এবং এই বছর কিন্তু একটু ডিফারেন্ট, জানুয়ারি মাসে 126 পেশেন্ট, এখন পর্যন্ত 289 পেশেন্ট। এটা তো 2019 ছিল না, রাইট? প্রথম দিকে ফ্ল্যাট আপ, হঠাৎ করে পিক আপ উঠছে যখন, তো ওই পিক আপ যদি উঠে যায় দেন উইল বি ইন ট্রাবল। এটা আমাদের খেয়াল করতে হবে। এবং এই জন্য আমি বলবো যে সবসময় যে ওরা প্রি মনসুন কোনো সার্ভে করে ফেলছে কিনা দেখবেন, যে সিডিসি প্রি মনসুন সার্ভে করে এটা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে সাংবাদিক সবাইকে ডেকে নিয়ে এসে, এবং এটা কিন্তু সিটি কর্পোরেশন দিয়ে আছে। কিন্তু যখনই কেসগুলো বাড়া শুরু হয়, কথা নাই আঙ্গুল নাই, সব ডিজিএসিস বরাবর ডাক্তারদের বড়, যারা ইজ লাইক ডাক্তারদের রেসপন্সিবিলিটি, ইটস নট দ্য রেসপন্সিবিলিটি অফ এ ফিজিশিয়ান। আপনি প্রি মনসুন সার্ভেতে অলরেডি কি পরিমাণ আসছে, ব্রুটো ইন্ডেক্সের কথা বলা হয়েছে, এটা কিন্তু অলরেডি তাদেরকে বলা হয়েছে। তার মানে এখন তো প্রসেস গুলো তাদেরকে করতে হবে, তাই না? এবং শুধুমাত্র সেটা না, 98টা ওয়ার্ডকে চুজ করা হয়েছে, যেটার মধ্যে সাউথ ছিল 58, নর্থ ছিল আপনার 40-এর মতো, 110টা সাইটে 3500 হাউস হোল্ড সার্ভেকে নিয়ে এটা দেখা হয়েছে। এবং দেখে এই যে স্যার বলতেছিলেন না ব্রুটো ইন্ডেক্স, মানে কি আপনার যে পজিটিভ কন্টেনার আছে 100টা হাউস হোল্ডের ভিতর আপনি ইন্সপেকশন করে কয়টা পাইলেন, দেখা গেছে সাউথের ভিতরে প্রায় 3টার বেশি পাওয়া যাচ্ছে, মোর দেন 20 ব্রুটো ইন্ডেক্স, হুইচ ইজ ভেরি সিরিয়াস, রেড মার্ক দেওয়ার মতো। নর্থে ছিল না, কিন্তু 10-এর ভিতর নর্থ এবং সাউথ অলমোস্ট সমান সমান ছিল। তাহলে এই যে ব্রুটো ইন্ডেক্স বলা হলো, হাউস ইন্ডেক্সও দেখছে, মানে কি কত পার্সেন্টেজ অফ হাউস ইনফেস্টেড হয়েছে লার্ভা অথবা পিপি দিয়ে। সেখানে সাউথে মানে যেসব ওল্ড ঢাকা সিটি জায়গাগুলো, এখানে ছিল মোর দেন 10 হাউস হোল্ড ইন্ডেক্স 13-এর বেশি। তাহলে দেখেন আপনি এগুলো যে করলো ওনারা এই যে বৃষ্টির আগে, এগুলো করে কোন কোন জায়গাতে বেশি পরিমাণ জমছে এটা কিন্তু ডিক্লারেশন দিচ্ছে, যে সবচেয়ে বেশি জমছে প্লাস্টিক ড্রামে, প্লাস্টিক বাকেটে, ফ্লাডেড ফ্লোরে, মানে পানিটা জমে আছে ফ্লোরে, নট ইন দি মার্ট অফ ড্রাম, মেটাল ড্রাম না, কিন্তু ফ্লাওয়ার টাব এবং ট্রেতে খুবই কম পাইছে, প্লাস্টিক মগে খুবই কম পাইছে। তাহলে ওই যে পানিটা ফ্লোরে জমে থাকতেছে, ওয়াটার ট্যাঙ্ক, প্লাস্টিক বাকেট, প্লাস্টিক ড্রাম, এগুলোকে অ্যাড্রেস করতে হবে বেশি, তাই না? তাহলে এটা তো নির্দেশনামা বোঝানোর জন্য বলে দেওয়া হয়েছে যে আমাদের গেট চ্যানেল এত পার্সেন্ট, ওয়াটার ট্যাঙ্ক এত পার্সেন্ট, এলিভেটর শাফটে এত পার্সেন্ট, হ্যাঁ প্লাস্টিক মগে এত পার্সেন্ট। এটা দেখে তো এখন সিটি কর্পোরেশন উইল টেক দ্য সিদ্ধান্ত, তাই না?
ব্রিডিং সোর্স গুলাকে বলা হয়েছে আপনি ফ্লাডের ফ্লোর, প্লাস্টিক বাকেট, প্লাস্টিক ড্রাম এবং ওয়াটার ট্যাঙ্কে দেখেন, তাহলে তো এই 4টা জায়গাকে অ্যাড্রেস করতে হবে। যদি হাউস হোল্ড সার্ভেটাকে আমরা মাথায় নিই, তাহলে না আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন ভালো, তাই না? কারণ আপনি যদি এটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসেন, তাহলে যে কোনো জায়গাতে এটা সাকসেসফুলি দেখছে ওদের কেসগুলো অনেক কমে আসে। আর যখন রোগী হয়ে গেল তখন তো আমাদের গাইডলাইন ফলো করতেই হবে। আমি বলবো যে হেমাটোকিটের কথা দেখবেন যে অনেকগুলো প্রশ্ন আসে, হেমাটোকিটটাকে তো ইন্টারপ্রিটেট করতে হবে কেয়ারফুলি, যে এটা কি রাইজ এবং কমে আসতেছে ফ্লুইড দেওয়ার আগে না পরে। কোনো একটা হেমাটোকিট রাইজ অথবা পারসিস্টেন্টলি বেড়ে যাচ্ছে, এটার সাথে দেখতে হবে ভাইটাল সাইনগুলো আনস্টেবল কিনা, সেটা বুঝাবে যে সিরিয়াস একটি প্লাজমা লিকেজ হচ্ছে, তখন তো আপনাকে আইভি ফ্লুইড দিতে হবে। আরেকটা হচ্ছে যে না আপনার স্টেবল ভাইটাল সাইন আছে, কিন্তু আপনি রাইজ করলেন অথবা আপনি পারসিস্টেন্টলি হেমাটোকিট বেশি পাইলেন, তার মানে তখন তো আসলে ফ্লুইড লাগতেছে না, কারণ ভাইটাল তো স্টেবল। সুতরাং তাকে শুধু ক্লোজলি মনিটরিং করলে হবে। আপনি আগে যে ফ্লুইডটা দিয়েছেন এটাই যথেষ্ট, অথবা যে আইভি ফ্লুইডটা দেওয়া হয়ে গেছে এটাতে সমস্ত প্লাজমা লিকেজ বন্ধ হয়ে গেছে, তা নাহলে স্টেবল ভাইটালস কেমনে হবে? তাহলে আমাদের ডাক্তারদেরকে এই জিনিসগুলোকে খুব ক্রুশিয়ালি দেখতে হবে যে হেমাটোকিট করলে তো হচ্ছে না, মোস্ট ক্রিটিক্যাল পার্ট গুলো দেখাইতেছে কিন্তু আসলে ভাইটাল সাইন। যে রোগীরা সব ভাইটালস ভালো, ইজ নট গোইং টু ডাই, সেই রোগীটা স্টেবল। সুতরাং এই জিনিসগুলোকে আমাদের ডাক্তারদের সঙ্গে একসঙ্গে বসে গিয়ে একটা দেখাতে হবে। এগুলো সবগুলো কিন্তু আমাদের ন্যাশনাল গাইডলাইনে অত্যন্ত সুন্দরভাবে লেখা আছে। আর দু একটা জিনিস বলে আমি শেষ করে দিই। একটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে মানুষের অনেক ইন্টারেস্ট, তাই না? তো এখন ডেঙ্গা ভ্যাকসিয়া যেটা, এটা তো আমাদের এখানে ডিপ্লয় করার আগে দেখতে হবে, কারণ ডেঙ্গা ভ্যাকসিয়ার সময় দেখা হয়েছিল যে আপনি যে ভ্যাকসিনটা আইডেন্টিফাই করলেন, একটা দেশের সেরো প্রিভিলেন্স কি, সেরো প্রিভিলেন্স যদি মোর দেন 65% না হয়, ওই জায়গাতে দেওয়ার রিস্কি। ফিলিপাইনে তো অনেক রোগী মরে গেলে কেন? যারা সেরো নেগেটিভ ছিল বাচ্চারা, তাদেরকে যখন ডেঙ্গি ভ্যাকসিনটা পাইছে, এটা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সিরিয়াস সাইটোটক্সিসিটি করছে, হসপিটালাইজেশন হয়েছে, ধামাধাম বাচ্চারা মরে গেছে। এই জন্য সঙ্গে সঙ্গে ওটা এখন থেকে বন্ধ করে দিয়ে গিয়ে ওরা তুলে দিছে। এখন আপনি কি আমাদের বাংলাদেশের সেরো কনভার্সন জানেন? জানেন না তো। আমরা ঢাকা মেডিকেলে থাকতে আমাদের ইয়ার মাধ্যমে একটা স্টাডি করছি, হসপিটাল বেসড স্টাডি অনলি, সেখানে ছিল 59%। তাহলে আপনাকে তাহলে জানতে হবে কান্ট্রি পার্সপেক্টিভে আসলে সেরো প্রেভেলেন্স কত, তখন সিদ্ধান্ত নেওয়া যাবে এই ডেঙ্গা ভ্যাকসিন দেওয়া যাবে কিনা, এবং সেটা সিলেক্ট করতে হবে 9 থেকে 16। আপনার এটার ইফিকেসি হচ্ছে 75%। এখন যখন তৈরি করা হয় তখন তো আপনি 4টা সেরোটাইপের এপিটোপ যেগুলো আছে, এগুলো এগেইনস্টে সবগুলো সমপরিমাণ কাজ করবে এই ভ্যাকসিন তৈরি করেন না কিন্তু ডেঙ্গা ভ্যাকসিন। এই জন্য এটাকে আরো বেশি ইমপ্রুভ এখন ভ্যাকসিন করতেছে। একটা প্রশ্ন দেখবেন কিছুদিন আগে আসছে টেকাডা ভ্যাকসিন, ওই টেকাডা 003 ভ্যাকসিন, একটা সুবিধা 4টা যে পিটপ আছে 4টা সেরোটাইপ তার এগেইনস্টে করা ভ্যাকসিন 85% তার ইফিকেসি, এবং বলছে স্যার প্রিভিলেন্স পজিটিভ নেগেটিভ যাই থাকুক না কেন এটা কাজ করে যাবে। এই জন্য এগুলো নিয়ে কাজ হচ্ছে, কিন্তু ডিপ্লয় করার আগে একটা দেশে বলে যে ভ্যাকসিন আসতেছে না কেন, ভ্যাকসিন দিচ্ছে না কেন, ডিপ্লয় করার আগে মেক শিওর করতে হবে আপনার কান্ট্রি পার্সপেক্টিভে সেরো প্রিভিলেন্স রেট কত, নেগেটিভ কত, তখন একটা সিদ্ধান্ত হবে। এই জন্য বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন অথবা এখন পর্যন্ত প্রোগ্রাম সিডিসি কাউকে বলে নাই কিন্তু রিকমেন্ডেশন যে আমরা এখন ভ্যাকসিন দিব। যখন দেব সবাই জানতে পারবে ভ্যাকসিন আমরা কোভিডের জন্য দিচ্ছি না, এভরিবডি নোস কাকে কখন কোথায় দেওয়া আছে। ঠিক একই রকম ভাবে গভর্নমেন্ট নির্দেশ দেওয়া দিবে। এই জন্য এইসব প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো কোশ্চেন উদ্বেগ করবে, কিন্তু খেয়াল করতে হবে আমরা দিচ্ছি না, আমরা অন্য দেশ দিচ্ছে, এগুলো কিন্তু কতগুলো সাইন্টিফিক ভালো ভ্যালু আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর স্যার যে কথা কাজ করতে চাইলেন প্রিভেনশন, আমি বলবো দেখেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের কান্ট্রিতে তো সবাই একই ধরনের হাসপাতাল না। স্যারে পপুলারে কাজ করেন, কেউ টার্সারি কেয়ার, দে নো ভেরি ওয়েল হাউ টু ম্যানেজ। তাদের সব ধরনের ফ্লুইড আছে, ক্রিস্টালয়েড একটা ফেল হলো, কলয়েড দিয়ে দিল, শক রিকভারি হলো, বিভিন্ন ট্রায়াল দিবে, স্টেরয়েডের ট্রায়াল দিতে পারবে ডেঙ্গি শক সিনড্রোমে। স্টেরয়েড তো আপনি এনসেফালাইটিস মায়োকার্ডিটিস এখনই দিচ্ছেন, তাই না? এটা তো ডব্লিউএইচও রিকমেন্ডেশনই আছে। তাহলে এগুলো তো দিতে পারবে, কিন্তু আমাদের উপজেলায় যে ডাক্তারটা বসে আছে ও কি আসলে এগুলো সব জানবে কিনা? তার জন্য হচ্ছে আমরা যত পেশেন্ট কম লোড রাখতে পারি, দিস ইজ দ্য ওয়ান। তার জন্য প্রপার ফ্লুইডটা নর্মাল স্যালাইন অথবা রিঙ্গার সিলেক্টেড প্ল্যান্টি আছে কিনা, ও প্রথম ফ্লুইডটা ফেল করলে শকের পেশেন্টকে কলয়েড দিচ্ছে কিনা, ওই কলয়েডটা আমরা তাকে দিয়েছি কিনা, এই জিনিসগুলো যদি আমাদের হয়, আমাদের ডাক্তাররা কিন্তু এগুলো জানে, দে ক্যান ম্যানেজ ইট ভেরি ওয়েল। দিস ইজ ওয়ান। কিন্তু লোড যদি আমরা কমায় ফেলতে পারি থ্রু দ্য প্রিভেনশন প্রসেস, তাহলে আমাদের জন্য বেস্ট। এবং প্রিভেনশনের টুল কিন্তু একটা, আপনাকে যেভাবে হোক ভেক্টর ডেন্সিটি কমাতে হবে, রাইট? দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং, ইন্ডিভিজুয়াল লেভেল, ইনস্টিটিউশন লেভেল, ন্যাশনাল লেভেল সব এক জায়গায় কাজ করবে। আপনি শুধু অ্যাডাল মারবেন, আপনার যে ফগিং করে তা তো হচ্ছে না, আপনাকে তো পিব্যাক করতে হবে, লার্ভিসিডাল লাগবে, এবং যখন অনেক বেশি আপসার্জ হবে তখন দুটোটা লাগবে, আর যখন আপসার্জ গুলো থাকবে না তখন শুধু লার্ভিসিডাল লাগবে, রাইট? গত বছরের লার্ভা যেগুলো, এগুলো অ্যাডাল্ট হবে,
কারণ এখন তো আপনার বৃষ্টি হচ্ছে এবং আপনার হিউমিডিটি বেড়ে যাচ্ছে, তাহলে এখনই হচ্ছে বেস্ট সুযোগ আসলে এগুলো অ্যাড্রেস করার। কেসটা এখন কম, 100টা কেস এক মাসে, ইটস নট ভেরি, কোনো ডেথ নাই কিন্তু এবছর 299 কেস, নো ডেথ স্টিল। সুতরাং এখনই আপনার সুযোগটা নিতে হবে, এবং দ্যাট ইজ দ্য রিজন ওয়াই সিডিজি হ্যাজ প্রেজেন্টেড ইট ভেরি নাইসলি টু দ্য এভরিওয়ান। এখন বাকিটার দায়িত্ব যাদের, ওনারা যদি না করেন তাহলে কেমনে হবে? আমি বলবো ভেক্টর কন্ট্রোল এবং এনভায়রনমেন্টাল কন্ট্রোল এবং পার্সোনাল লেভেলে যদি আমরা সচেতন না হই, প্রিভেনশন আমাদের জন্য টাফার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে প্রফেসর রুবেদ আমিন স্যার যখন ডিজিতে যান, অনেকেই কিন্তু বা বাংলাদেশের মেডিসিন জগৎ খুবই আফসোস করতেছিল যে রুবেদ আমিন স্যারকে আমরা মেডিসিনের স্টুডেন্টরা বা মেডিসিনের যারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি সবাই খুব আফসোসে ছিল। বাট ডিসিশন মেকিং এর জায়গায় আসলে এরকম মেধা দরকার, এতে আসলে সমগ্র দেশেরই লাভ হয়। সো থ্যাংক ইউ প্রফেসর রুবেদ আমিন স্যার ফর ওয়ান্ডারফুল ডিসকাশন। বাট আমরা এখনই শেষ করছি না, আরো কয়েকটা কোশ্চেন নেওয়ার লোভ আমি সামলাতে পারছি না, কারণ অডিয়েন্স এখনো সবাই আছে। ওভার টু প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার। তারিকুল ইসলাম স্যার যেহেতু কোভিড এরও ন্যাশনাল আমাদের কমিটিতে স্যার গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন স্যার, একই সঙ্গে যার ডেঙ্গি কোভিড কোইনফেকশন যাদের থাকবে তাদের ক্ষেত্রে তো স্যার যেমন অ্যান্টিকোয়াগুলেশন ড্রাগের কথা যেমন কোভিড এ দেওয়া হয়, বা এই ক্ষেত্রে স্যার ম্যানেজমেন্টটা কিরকম হবে স্যার? আমি স্যার এখন কিছু কোশ্চেন নিয়ে নিতে চাচ্ছি স্যার এই সুযোগে, যেহেতু আপনাদের দুজনকে একসাথে পাওয়া গিয়েছে। না Over to এটা Professor Kaji Tariq এটা Islam, sir. থ্যাংক ইউ। না আসলে তো খুবই কনস্ট্রাকটিভ এবং কোশ্চেন গুলো ভালো, আলাপ আলোচনাও ভালো হচ্ছে। আমার মনে হয় যে উই আর অন দ্য রাইট ট্র্যাক। আমরা কোনো গ্রে জোনে থেকে কোনো কথা বলছি না, যা বলা হচ্ছে ভেরি স্ট্রেট কাট এবং এটা ডক্টরদের জন্য খুবই হেল্পফুল। কো ইনফেকশন আমরা কিন্তু গত বছর পেয়েছি, ইন্ডিভিজুয়াল রেকর্ডেডও হয়েছে, রিপোর্টেডও হয়েছে। কো ইনফেকশন ডিপেন্ড করে যে যেহেতু দুটাই ভাইরাস, যে দুইটা ভাইরাস যখন একসঙ্গে শরীরে ঢোকে, কোনো না কোনোটা আপার হ্যান্ড যখন পায় তখন অন্যটা উইকার হয়। কোভিড যদি কোভিড এর পেশেন্টের যদি ডেঙ্গি হয়, তো কোভিড যদি বেশি আপার হ্যান্ড পেয়ে যায় অথবা কোভিড এর সিভিয়ারিটি যদি বেশি থাকে, তাহলে অবশ্যই ডেঙ্গি নিয়ে আমরা দেখিনি যে এটা খুব মারাত্মক রূপ ধারণ করেছে। তবে ওয়ান শুড বি ভেরি কশাস রিগার্ডিং এনক্সাপারিন ইউজ, এটাই একমাত্র ইস্যু। 50,000 পর্যন্ত কোনো চিন্তা করারই দরকার নেই। আমি বলবো যে এইটা বোধহয় শোনার জন্য সবাই অপেক্ষা করছে। অন দি আদার হ্যান্ড, যে ডেঙ্গি হয়তো 10,000 কাউন্ট এবং খারাপ, তার সাথে তার হয়তো কোভিড হয়েছে। এখন সেই কোভিডটা কি মাইল্ড ফর্মে না মডারেট অর সিভিয়ার ফর্মে? সিভিয়ার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যদি তার দেখা যায় যে ডেঙ্গিটা অনেক বেশি, এবং সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স দুইটার জ্ঞানই সবার আছে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট সেপারেট। তবে যদি দুইটা অসুখেরই ম্যানেজমেন্ট জানা থাকে, তাহলে ম্যানেজ করা বোধহয় খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ আপনার কোভিড এর বেলায় ফ্লুইড রেস্ট্রিকশন ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। অন দি আদার হ্যান্ড, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো, মানে বারবার বলে এটা সময় নষ্ট হবে। আর উল্টো দিকে ব্লিডিং ম্যানিফেস্টেশন, এটা হয়তো কোভিড এর জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু অবশ্যই আমার ডেঙ্গির বেলায় ইম্পর্টেন্ট। সো the one should be very careful regarding both of this, এবং এই জায়গায় কম্প্রোমাইজ করবেন, প্রত্যেকটা পেশেন্টের মেরিট বুঝে পেশেন্টটাকে হ্যান্ডেল করবেন, যে কোনটা আমার আপার হ্যান্ড এবং কোনটা আমাকে প্রথম অ্যাড্রেস করতে হবে। এটাই মানে আমার একটা জেনারেল মেসেজ আমি বলতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। প্রফেসর রুবেদ আমিন স্যার, আমি আপনার কাছে যেটা শুনবো, আসলে আপনারা দুজনেই কিন্তু এই ইস্যুটা ডিসকাস করেছেন। তারপরেও অ্যাজ এ স্টুডেন্ট, যারা স্টুডেন্ট আছে বা যারা চিকিৎসা করে, আপনাদের এক্সপিরিয়েন্স থেকে আমি আনসারটা শুনতে চাই। কমন পিটফল ইন ডেঙ্গু শক সিনড্রোম ম্যানেজমেন্ট, আপনাদের মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আপনারা কিরকম পিটফল দেখেছেন, যে ম্যানেজমেন্টের যেসব ভুল হয়, এটা সম্বন্ধে যদি একটু বলেন। প্রফেসর রুবেদ আমিন স্যার। রুবেদ স্যার কি আছেন? রোবেজের লাইনে ডিস্টার্ব ছিল, আই এম ইন ডাউট।
তাহলে কাজী তারিকুল ইসলাম স্যার, আপনি যদি আপনার এক্সপেরিয়েন্স থেকে বলেন এই ব্যাপারটাই, কমন পিটফল আপনি যেগুলা অবজার্ভ করেন। ডেঙ্গিতে জি স্যার, ডেঙ্গিতে ডেঙ্গি শক সিনড্রোম, শক হ্যাঁ, সিনড্রোম স্যার। ডেঙ্গি শক সিনড্রোমের কমন পিটফলস এর ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড। এবং এই পিটফলটা আমি প্রথম দিকে যে সুযোগ পেয়েছিলাম প্রায় 8-10 মিনিট আমি যা বলেছি এর ভিতরে যে ফ্লুইড ম্যানেজমেন্ট, বেডসাইড তার চেক করা, যেটা পরে তুমি সামারাইজ করেছো, দিজ আর দ্য পিটফলস। এই জায়গাটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমার যতই জ্ঞান থাক আমি পেশেন্টকে সঠিক অ্যাড্রেস করতে পারবো না। এবং সেই জায়গাটায় ইম্পর্টেন্ট ইস্যু কি? ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে পেশেন্ট শক নিয়ে আসছে। আমি আবারও বলছি, শক কিন্তু আবার দুই ধরনের, কম্পেনসেটেড এন্ড ডিকম্পেনসেটেড। শক নিয়ে এসছে, আমি ক্রিস্টালয়েড দিয়ে যাত্রা শুরু করব এবং পেশেন্টের ব্লাড প্রেশারটাকে মেনটেন করব এমন লেভেলে যে ইউরিন আউটপুটটা ওয়েল মেনটেন হয় এবং আমার একটা এক্সপেক্টেড লেভেল থাকবে, সে 120-70 অ্যাচিভ করতে পারলেই আই এম হ্যাপি। কোমরবিড কন্ডিশনটা আমি দেখে নিব। আর বিসাইডস আমি ওই যে আগে যেগুলো বলছি ওগুলো রিপিট করার কোনো মানে হয় না। আর ডিকম্পেনসেটেড হলে আমি বোলাস ডোজে আমি তাকে ক্রিস্টালয়েড দিব, ফেল করলে আমি তাকে কলয়েড দিব বা প্লাজমা দিব। এবং আলটিমেটলি ওই ছবিটা যদি মনে থাকে যে নন কম্পেনসেটেড যেগুলা মানে সেখানে আমি পিরামিড শেপ আমি ফ্লুইড দিতে থাকবো, একটা জায়গায় গিয়া 24 আওয়ার্স আফটার আই উইল ডিক্লাইন এবং 48 ঘন্টায় আমার টোটাল ফ্লুইড দেওয়া শেষ। প্রোভাইডেড এর মধ্যে যদি পেশেন্ট, আমি আগেই বলেছি এবং আমার মনে হয় রোবেদা মিনও রিপিট করেছে, যে প্রিডিকশন যে কোন পেশেন্ট খারাপ হবে এটা নির্ভর করে অনেকটাই যিনি পেশেন্ট হ্যান্ডেল করেন তিনি বুঝতে পারেন এভরিডেজ হেমাটোক্রিট প্লাস আমরা তো কোয়ান্টিটেটিভ অ্যাসে করতে পারি না NS1 অ্যান্টিজেনের, আমরা করি কোয়ালিটেটিভ, পজিটিভ আর নেগেটিভ। সো কোয়ান্টিটেটিভ অ্যাসে ও বলে দিতে পারে যে এই পেশেন্টটা দ্রুত খারাপ হবে কিনা। একটা মোটা দাগের কথা যদি ডাক্তার সাহেবরা মনে রাখেন, যে যেদিনকে থেকে রুগী বলল যে ডাক্তার সাহেব আজকে তো আমার ভালো লাগছে, আজকে আমার প্যারাসিটামল খাওয়া লাগেনি, সেদিনকে ডাক্তার সাহেব অ্যালার্ট হবেন যে এই বোধহয় রুগী ক্রিটিক্যাল ফেজে ঢুকলো, আমার এখন কষাস হতে হবে, এখন প্লাজমা লিকেজ শুরু হবে, এখন রুগী ডিটোরিয়েট করতে পারে। যখন রুগী জ্বরের জন্য বলছে আমি মরে গেলাম এত জ্বর, তখন ডাক্তার কমফোর্টেবল, এই পেশেন্ট এত তাড়াতাড়ি খারাপ হচ্ছে না। কিন্তু যেই অ্যাফিব্রাইল হলো তখন ওয়ান শুড বি ভেরি কেয়ারফুল, যে ডক্টর শুড বি ভেরি অ্যাটেন্টিভ, যে রুগী বলছে আমার জ্বর এখন নাই, আই ডু নট রিকোয়ার প্যারাসিটামল। এটা কিন্তু একটা পিটফল। এই জায়গাটা আপনারা মনে করেন না যে রুগী খুশি মানে আপনিও খুশি, তখন আপনার কপালে ভাঁজ পড়তে শুরু করবে যে এখন হয়তো রুগী প্লাজমা লিকেজ হবে এবং পরবর্তী 48 ঘন্টা আমার জন্য এই রুগী আমি আই মাস্ট টেক ভেরি মাচ অ্যাটেনশন এবং এখন পেশেন্ট খারাপ হতে পারে। এইগুলো মোটা দাগের পিটফলস, আপনারা যদি এগুলো মনে রাখেন আমার মনে হয় যে 80% পেশেন্ট এইটাতেই আপনি ম্যানেজ করতে পারবেন। অ্যান্ড 20% পেশেন্টের স্পেশাল কেয়ার লাগতে পারে। কেউ প্রেগনেন্ট অবস্থায় আসতে পারে, কারো সিক, ধরেন প্রেগনেন্ট অবস্থায় কিভাবে বুঝবেন যে পেটে অ্যাসাইটিস? ওর তো এমনি পেট লাস্ট ট্রাইমেস্টারে অ্যাবডোমেন অনেক মোটা হয়ে আছে। সো ইট ইজ সামটাইমস ভেরি ডিফিকাল্ট। সিকেডির পেশেন্ট, আপনি তাকে ডায়ালাইসিস করা লাগে, ওই পেশেন্টের যদি পেটে পানি হয় ও তো নর্মালি তার অ্যাসাইটিস থাকে। ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট, তার তো অলরেডি অ্যাসাইটিস থাকে। এই ধরনের পেশেন্ট গুলো স্পেশাল অ্যাটেনশন দাবি রাখে। হার্ট ফেলিওর পেশেন্টের অলরেডি বাইলেটারাল বেজাল ক্রেপস নর্মালি থাকে, এটা কি আমি ফ্লুইড দিয়ে করলাম নাকি তার আগের থেকে ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। তো এই পিটফল গুলো সবই আমাদের মনে মাথায় রাখতে হবে। আমরা আশা করি রোবেদ একটা কথা বলতেছিল যে সব কিছু আঙ্গুল উঁচা করে ডাক্তার দিকে দেখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ দি ডিপার্টমেন্ট যারা এটা, আমাদের তো সিটি কর্পোরেশন হিসেবে বলা হয় কিন্তু এনভায়রনমেন্ট বলে একটা শব্দ আছে, যে প্রতিটি দেশে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি, পরিবেশ মন্ত্রণালয়, তাদের কাজ হচ্ছে পরিবেশকে ভালো রাখা। আমার দেশে তো কেউ নোবডি কেয়ারস। এই দক্ষিণে আমরা বলছি যে
আমি যদিও আমার কথাটা ভালো নাও লাগতে পারে, যে নগরায়ন যত হয়েছে তত ডেঙ্গু বেড়েছে। তো নগরায়ন শুধু কি উত্তর সিটি কর্পোরেশন নগরায়ন ভালো হয়েছে, ধানমন্ডি এলাকায় নগরায়ন হয়নি? তার মানে দক্ষিণ সিটি কর্পোরেশনে ওই সদরঘাটের থেকে শুরু করে পুরাতন ঢাকা এখনো ওই বস্তি এবং কানাগলি এবং চিপা জায়গা যেখানে বিভিন্ন ধরনের মানুষের বসবাস, তাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়নি, যে কারণে আমাদের এই অঞ্চলে ব্রুটো ইন্ডেক্স অনেক বেশি, এবং এ কারণে এই অঞ্চলকে নিয়ে মাথা ব্যথাও বেশি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমি লাস্ট দুটা কোশ্চেন নিচ্ছি। ডাক্তার রুমানা, আপনাকে আনমিউট করা আছে, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। এই স্যার আমি একটু কয়েকটা জিনিস বলি আর কি, মানে যেহেতু স্যার তো অনেক কিছু কভার দিচ্ছেন বলে, যখন আপনি পিটফলের কথা বলেন আর কি, আমি একটা ছোট উদাহরণ দিই আর কি। আমাদের কিন্তু 2019 সালে 1 লাখের উপর কেস ছিল, তো ওখানে ডেথ ছিল আপনার সরকারি মতো 179, কিন্তু দেখবেন গত 2021-এ যখন আপনার 28,000 কেস, তখন কিন্তু 107 জন পেশেন্ট মারা গেছে, রাইট? তাহলে প্রথম পিটফল ছিল যে আসলে আপনি কেসগুলোকে ধরতে পারেন নাই, এটা যে ডেঙ্গি কিনা না কোভিড কিনা এটা নিয়ে অনেক কনফিউশন ছিল, এই জন্য ম্যানেজমেন্ট এদিক সেদিক হয়ে গেছিল। দিস ইজ ওয়ান। এই জন্য আপনাকে হাই ইন্ডেক্স অফ সাসপিশন শুড বি দ্য ফার্স্ট, আমি বলবো যে পিটফল যেটা আমাদের মধ্যে হয়, কারণ আপনি ইপিডেমিওলজিক্যাল লিঙ্ক জানেন তাহলে সুবিধা হবে। সেকেন্ড থিং, যে রোগীটা আপনাকে আসছে আপনি ক্লিনিক্যালি ওয়ার্নিং সাইন মিস করে ফেললেন কিনা। আমাদের অনেকেরই ওয়ার্নিং সাইন মিস হয়ে যায়, কারণ এগুলোকে গুরুত্ব দিচ্ছে না, যে ট্রিভিয়াল ভমিটিং হচ্ছে অথবা পেটে ব্যথা হচ্ছে, 10 বছরের বাচ্চা 12 বছরের বাচ্চা এটাকে ইগনোর করে, ওরা তো অ্যান্টাসিড দিয়ে দিচ্ছে অথবা প্রাজল দিচ্ছে, কিন্তু এই যে পেটে ব্যথাটা তার হলো হঠাৎ করে জ্বরের মধ্যে দিয়ে, এটা কি ওয়ার্নিং সাইন না? তাহলে এই জায়গাটাকে খুব অ্যাড্রেস করতে হবে যে আমরা ওয়ার্নিং সাইনগুলো যেন মিস না করি। আপনি দেখবেন যে তার একটা কথা বলছেন যে আপনি শুধুমাত্র কয়েকটা জিনিস দেখলেই হচ্ছে, তাই না? ওই যে আপনি বসে একটু ব্লাড প্রেশার মেপে আপনি দেখবেন যে তার কতটুকু টনিক সাইন হয়েছে, এই টনিক সাইনকে আমরা এখন করতেছি কিনা। যখন একটা হাই গ্রেড অফ ফিভার এই সময় আসতেছে, ওই সময়টাতে এফেরবেলে আসলে আমরা কি আসলে করতেছি কিনা টনিক সাইন। টনিক সাইন পড়লে তো আপনি একটা চট করে একটা আইডিয়া করে ফেলতে পারবেন যে রোগীটা আবার তো ওই লাইনে চলে আসতেছে। তাহলে দেখেন এগুলো তো পিটফল, এবং এই পিটফলের পরে যখন ক্লিনিক্যালি কেসগুলোকে আইডেন্টিফাই করলেন, কাকে বাসায় রাখবেন কাকে রাখবেন না, এটা নিয়েও তো আমাদের পিটফল। এই বছর এতগুলা পেশেন্ট ভর্তি হলো, বলে যে আমাদের 92% পেশেন্ট কমপ্লিট ভালো হয়ে গেছে। এখন তার মানে কি ডেঙ্গি হয়েছে মানে ভর্তি হয়ে গেছে ভয়? সব তো আসলে ওয়ার্নিং সাইন ছিল না। These are not indicated, Robert. এই পেশেন্টগুলো ইন্ডিকেশন ছিল না আমাদের গাইডলাইন হিসেবে। দিস অলমোস্ট 70% পেশেন্টের ভর্তি হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এক্স্যাক্টলি। থার্ড ইস্যু দেখেন যে ম্যানেজমেন্টে আসছে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্যার বলছেন ফ্লুইড, তাহলে আমি একটাই বলবো যে, এবং নাজমুল বলছে কিন্তু দেখেন সময় মতো সমপরিমাণ এবং অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড দেওয়া, এটা হচ্ছে যে এক লাইনে যদি কথা বলে ফেলতে হয়। ফোর্থ ইস্যু ক্রিটিক্যাল কেস, এই রোগীগুলোকে তো চিকিৎসা দিয়ে শেষ করে ফেলা হয়েছে। আমরা যেসব ডেথ অ্যানালাইসিস করলাম ওখানে দেখলাম যে রোগীটা শকে আছে, ডেঙ্গি কনফার্ম NS1 কম্পেনসেটেড ফলোড বাই ডিকম্পেনসেটেড শক, তারা 4টা আয়নোট্রপ পাইছে, কিন্তু ফ্লুইড পাইছে 750 ml থেকে 1 লিটার। তাহলে আপনি আমরা বলেন যাকে 20 ml পার কেজি করে গিয়ে 60 আপনার 60 কেজি একজন মানুষ, সে কি সারাদিনে আসলে 1 লিটার ফ্লুইড পাবে? তো এই রোগীকে কেমনে বাঁচাবেন আপনি? ওর অর্গান ফেল হবে না? তো দ্যাট ওয়াজ আ সিরিয়াস ইস্যু। পেশেন্ট ব্লাড ট্রান্সফিউশন পেয়েছে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা পেয়েছে একদিনে 4টা, রাইট? তাহলে কোথায় আছে? এবং সঙ্গে দেখেন 2টা এক্সট্রা অ্যালবুমিন, কারণ পেশেন্টের ব্লাড প্রেশার উঠতেছে না। আপনি কেমনে উঠবে আনলেস ইউ নিড, আপনি যদি তাকে প্রপারলি যদি ফ্লুইডটা না দেন। এবং সেই জন্য তো আমরা বলেছি দেখেন যে রোগীটা শকে থাকতেছে তাকে 20 ml পার কেজি করে দেন, দরকার হলে চেপে চেপে দেন, 2টা ব্যাগ ভর্তি করে দেন, কারণ আপনি তো 20 ml পার কেজি যদি ফ্লুইড দিতে চান মানে 100-150 আপনার ড্রপস পার মিনিট। 150 ড্রপস কি আপনি ড্রপ হিসাব করতে পারবেন? আপনাকে তো চাপতে হবে, তাই না? অথবা 2টা দিতে হবে। তাহলে আমাদের ডাক্তাররা সেটা করতেছে কিনা, আমরা করতেছি কিনা? এবং তখন বলা হচ্ছে কি পেশেন্ট তো শক থেকে রিকভারি হয় না। তাহলে সেকেন্ড ফ্লুইডটা আপনি কলয়েড দিলেন কিনা? কলয়েড দিচ্ছেন না। কলয়েড না দিয়ে আপনি ব্লাড দিচ্ছেন, তাহলে দেওয়ার আগে আপনি হেমাটোক্রিট দেখলেন কিনা? কমলে না ব্লাড দেওয়ার কথা, যেটা বাড়া আছে তাকে কেন ব্লাড দিচ্ছেন? পরে দেখা গেল ফ্লুইড ওভারলোড, পালমোনারি এডিমা, এগুলো তো হাইড্রোজেনিক। তাহলে দেখেন ব্লাড দিচ্ছে, ব্লাড প্রোডাক্ট দিচ্ছে, এগুলো তো যখন ক্রিটিক্যালি যাচ্ছে তখন এত নার্ভাসের কিছু নাই। তো আপনি তো শুধুমাত্র খেয়াল করবেন যে আর উই ডিলিং দিস থিং অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন। নিজের আমরা বলছি বারবার যে গাইডলাইনে সব লেখা আছে, ফলো দ্যাট। পেশেন্ট একটা হার্ট ফেলিওর হয়েছে, নার্ভাস হওয়ার কিছু নাই, ইউ সুইচ টু দ্য কলয়েড, রাইট? আপনি যে কলয়েডে সুইচ করলে এটাকে কম্পার্টমেন্ট আপনি ভাস্কুলার রাখলেন, তারপর ফুসিমাইড দেন, তাহলে তো বেরিয়ে যাবে।
তার আগে যদি ফুসিমাইড দেন হাইপোভলিমিয়া হয়ে যাবে, রাইট? আপনার মায়োকার্ডিটিস আপনি কলারে চলে আসেন, আপনার যে কোনো সিকেডি হয়েছে, ক্রনিক লিভার ডিজিজ আসে, আপনি কলারে চলে আসেন, তাহলে তো আপনি ফ্লুইড বেশি দিতে হচ্ছে না, কিন্তু আপনি ভলিউমটাকে ঠিক করে ফেললেন, প্লাজমা লিক বন্ধ করে দিলেন। দ্যাটস ইজ আ ভেরি সিম্পল প্রিন্সিপাল। কিন্তু আমাদের এখানে যেটা করছে, ওইদিকে ফ্লুইড কি পরিমাণ দিচ্ছে হিসাব নেই, এবং একই সঙ্গে আপনার বিভিন্ন আয়নোট্রপ গুলো দিচ্ছে। এখন আপনি যাকে অ্যাড্রেনালিন অর্ডার দুইটা কম্বিনেশন দিলেন, ডিকম্পেন্সেটর শক ফ্রম দ্য হাইপোভলিমিয়া, তাকে কেমনে বাঁচাবেন? তার এরিথমিয়া হবে না? তো এই জন্য আমাদের অনেক ফিজিশিয়ান কিন্তু মৃত্যুবরণ করেছে। কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে বিকজ অফ ওভার জেলাস ট্রিটমেন্ট, এই জন্য ওভার জেলাস ট্রিটমেন্টও খারাপ, আন্ডারনিথ ট্রিটমেন্টও খারাপ, কারণ এগুলো তো ক্রিটিক্যাল পেশেন্ট। আওয়ার্স আপনাকে বলবে যে এই রোগীটার জীবন মৃত্যু কি হবে। 4টা অর্গান ফেল হয়েছে, আপনি 90% শিওর পেশেন্ট উইল ডাই। যদি কারো 4টা অর্গান ধরে, ডেঙ্গি শক সিনড্রোম ইজ সাচ, আপনাকে তো আওয়ার্স সময় দিবে না। এখন বলে যে আপনি লেবার আছে, প্রিয়াক্লেমসিয়া আছে, স্যার ফ্লুইড কি একরকম হবে? আরে আপনার তো লাইফ, শি ইজ ইন ডেঞ্জার। যা শকে আছে ও তো আপনাকে আওয়ার্স টাইম দিচ্ছেন না, আপনি কি লেবারের কথা চিন্তা করতেছেন, কি আপনি প্রিয়াক্লেমসিয়ার কথা চিন্তা করতেছেন? ইটস দ্য লাইফ অফ দ্য মাদার দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আপনার ফ্লুইডটাকে বাঁচিয়ে ফেলবে, তারপরে আপনি সেকেন্ডারি কোনো কিছু চিন্তা করতে পারবেন। এই জন্য এটা সিচুয়েশন এবং আপনার শক, বিশেষ করে ডিকম্পেন্সেট শক, আপনাকে সিদ্ধান্ত নিবে যে আপনি কত অ্যাগ্রেসিভলি, কত আর্জেন্টলি আপনি সঠিক ফ্লুইডটাকে সঠিকভাবে দেবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যখনই আপনার শক গুলাকে আপনি ফ্লুইড দিয়েছেন, ঠিক আছে, কিন্তু রিকভারি হচ্ছে না, বুঝে নেন যে আমি কি ক্যালসিয়াম দিব কিনা, বুঝে নেন আমি কি গ্লুকোজ কারেক্ট করবো কিনা। ওটা কারেক্ট করলে দেখবেন ফ্লুইড শক রিকভারি হয়ে যেতে পারে অনেকগুলো পেশেন্টের ক্ষেত্রে। থ্যাংক ইউ প্রফেসর রুবেদ আমিন স্যার। ডক্টর রোমানা, আপনার কোশ্চেনটা আপনি করতে পারেন, আপনি আনমিউট আছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার কোভিড পেশেন্টের ক্ষেত্রেও সাইটোকাইন সুনামি হয়, ডেঙ্গু শক সিনড্রোম, সিভিয়ার ডেঙ্গুতেও স্যার সাইটোকাইন সুনামি হয়। তো ওইখানে স্যার গাইডলাইনেই স্টেরয়েড দেওয়ার কথা বলা আছে, কিন্তু আমরা ডেঙ্গুতে হচ্ছে স্যার কেন দিচ্ছি না? এটা স্যার আমার একটা প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্যার, যদি কোনো পেশেন্টের প্যারাসিটামল হাইপারসেনসিটিভিটি থাকে, সেই ক্ষেত্রে ডেঙ্গু হলে স্যার সেই পেশেন্ট গুলোকে আমরা হচ্ছে স্যার ফিভারটা কিভাবে ম্যানেজ করি? ওকে, আমি একটু রেসপন্স করি স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, এক নম্বর হলো যে প্রথম যে প্রশ্নটা হচ্ছে সাইটোকাইন সুনামি। তো এগুলো আসলে মানে হিউজলি অ্যামাউন্ট অফ সাইটোকাইন রিলিজ হয় দুইটা ডিজিজেই, কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে একটা সাইটোকাইন রিলিজ হয় উইদিন এ উইক, একটা কিন্তু হয় সেকেন্ড উইক, রাইট? এই জন্য প্যাথোফিজিক্যাল কন্টেস্টে দেখতে হবে কোন সময়টাতে আসলে বেশি পরিমাণ সাইটোকাইন রিলিজের পার্টটা থাকে। এবং ডেঙ্গিতে ক্ষেত্রে যেটা হয়েছে যে স্টিরয়েড দিয়ে গিয়ে অনেক ধরনের স্টাডিগুলো আসলে হয়েছে, কিন্তু এই স্টাডিগুলো কিন্তু অনেক বড় বড় র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হয় নাই বিকজ অফ দ্য ল্যাক অফ পেশেন্ট। কারণ কোনো একটা জায়গায় হয়তো 100 পেশেন্ট ছিল, 150 পেশেন্ট ছিল, তার মধ্যে আর বেশি এনরোলমেন্ট করা যায় না, কিন্তু স্টাডি হয় নাই, সে কথাটা ঠিক না। কিন্তু স্টাডিগুলো কিন্তু ইউনিভার্সালি প্রুফ করতে পারে নাই যে কম্পালসারি ডিকম্পালসারি শকে স্টেরয়েডের রোল আছে কিনা, কিন্তু ওইটাও ডিসপ্রুভ করা যায় না যে স্টেরয়েডের কোনো রোল নাই যে। এই জন্য আমি বলবো আপনি ক্রিটিক্যাল যেসব পেশেন্টগুলো ডেঙ্গি থাকবে, যে শক্সিনা ওদের থেকে, তাদেরকে আসলে আইডিয়ালি একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে দেখতে হবে যে আসলে স্টেরয়েডের ভূমিকা আছে কিনা সাইটোকাইন সুনামিতে, যেটা খুব সুন্দরভাবে করা গেছে কোভিড-19 হিউজ পেশেন্ট এনরোলমেন্ট করে রিকভারি ট্রায়াল, এবং পরবর্তীতে কত হিউজ ট্রায়াল করা গেল বিকজ অফ দ্য হিউজ নাম্বার অফ পেশেন্ট ক্যান বি ইনভলভ, এবং গ্লোবাল রেসপন্স ও স্টেরয়েডের রোলটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তো এই জন্য আমি বলবো যে আমাদের একটা বিরাট সুযোগ, কারণ আমাদের এখানে তো রোগী বেশি হয়, আমাদেরকে এই চান্সটা নিতে হবে যেখানে আমরা কিন্তু সঠিকভাবে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে দেখতে পারি যে আসলে স্টেরয়েডের ভূমিকা আছে কিনা। এখনই নাই অথবা আছে এটা বলার থেকে rather than we should do the physical trial। আমরা কিন্তু একটা প্ল্যানও করেছিলাম আমাদের সোসাইটি অফ মেডিসিনের পক্ষ থেকে, কিন্তু আমরা সেটা করতে পারি নাই বিকজ অফ দ্য ল্যাক অফ পেশেন্ট। যখন আমরা প্ল্যান করে সব ঠিক করে ফেললাম, রোগী বন্ধ হয়ে গেল। তা পরবর্তী সময় এখন যারা আছেন, আমি বলবো ক্লিনিশিয়ান, তাদের উচিত হবে একটা র্যান্ডমাইজ ট্রায়াল করে প্রুফ করা, তাহলে আমরা হয়তো ইউনিভার্সিটি হবো। আরেকটা হচ্ছে যে খুবই ক্রিটিক্যালি কষ্ট করছে রুমানা, যে প্যারাসিটামলই একমাত্র ওষুধ জ্বরের জন্য, এখন এটাকে হাইপার সেন্সিটিভ করে দিই, তাহলে আর কিছু দেওয়া যাবে কিনা। আমি বলবো যে যদি কারো প্যারাসিটামল হাইপার সেন্সিটিভিটি হয়, তাহলে টেম্পারেচার কমানোর জন্য আদার্স ম্যানুভার গুলোকে করতে হবে, কিন্তু অ্যাভয়েড এনএসএআই কখনোই যেন রিপ্লেসমেন্ট অথবা অল্টারনেটিভ টু দি প্যারাসিটামল না হয় জ্বর কমানোর জন্য, বিশেষ করে যাকে আপনি ডেঙ্গি ভেবেছেন। কারণ there has been many ample report a single tablet of NSAID can cause a serious bleeding, যার অ্যামাউন্ট অফ 34 ইউনিট ব্লাড লাগছে, এটা কিন্তু একটা থাইল্যান্ডের রিপোর্ট আছে। সুতরাং এগুলো করা যাবে না। দিস ইজ ওয়ান। আপনি টেপিড স্পঞ্জিং করেন, আদার্স প্রসিডিওর করেন,
একটা স্টাডি আছে গিনিতে প্যারাসিটামল ভার্সাস ট্যাপিড স্পঞ্জিং, মানে আপনি অল্টারনেটিং বিভিন্ন লিম্বসে আপনি ট্যাপিড স্পঞ্জিং করে এবং গাতে আপনার স্পঞ্জিং করে গিয়ে যদি মেনটেন করেন, এটা দেখা যাচ্ছে প্যারাসিটামল অত সম পরিমাণ এফেক্ট। কিন্তু আনফরচুনেটলি এইসব প্র্যাকটিসগুলো আমরা করি না। যদি সেন্সিটিভিটি থাকে তখন আপনাকে এইসব প্রসেসগুলো করতে হবে। একটা এজেন্ট আছে অনেক ক্ষেত্রে পারেক্টাল দেওয়া হয়, অ্যাসিটামাইন্ডাফেনের অল্টারনেটিভ, যেটা প্যারাসিটামল কিন্তু অ্যানিসাইডি নয়, এটাও কিন্তু কাজ করে যাবে, কিন্তু ইটস ইজ নট অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি। রোবেদ, আমি এখানে একটু যোগ করি, সেটা হচ্ছে যে আইবুপ্রোফেন কে রিকমেন্ড করা হয়েছে কিছু কিছু দেশে এবং এটা WHO এর গাইডলাইনেও আছে, কিন্তু পারতপক্ষে আমরা আইবুপ্রোফেনে যেতে চাই না। এবং বাচ্চাদের আইবুপ্রোফেন সিরাপ দেওয়া হয় টেম্পারেচার নামানোর জন্য, যাদের প্যারাসিটামল হাইপার সেন্সিটিভিটি আছে, কিন্তু এটা ইউজুয়াল প্র্যাকটিস নয়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি আমাদের আজকের স্পিকারের কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছি, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন এসেছে। ওভার টু ডক্টর নাজমুল আলম। নেসান, সরি, আমি আসলে একটা ছোট্ট জিনিস বলি, কারণ যেসব কোশ্চেনগুলো আমি তো অনেকগুলো অ্যান্সার করছি, ম্যাক্সিমামে এখনো দেখবেন আমাদের ফিজিশিয়ান স্টুডেন্টদের একটা বিগ কনসার্ন প্লাটিলেট। এভরিবডি ইজ সো কনসার্ন যে স্যার প্লাটিলেটটা বাড়তেছে না, রিকভারি পেশেন্ট ভালো হয়ে গেছে, প্লাটিলেট কমতেছে না, স্যার আমরা প্লাটিলেট দেবো কিনা, আমরা কেটে দিব কিনা। দেখেন, আমি আবারও বলি, there has not been any single study which proved that platelet recovery তে পেশেন্টের আসলে ক্রিটিক্যাল ইলনেস রিকভারি হয়। আপনাকে বুঝতে হবে প্যাথোফিজিওলজিটা কিন্তু আসলে প্লাজমা লিকেজ। এই যে ব্লিডিং হচ্ছে, এটা প্লাটিলের জন্য হচ্ছে না, কিন্তু এটা প্লাজমা লিকেজের জন্য হচ্ছে। প্লাজমা লিক করার জন্য মাল্টিপল সাইটোকাইন আসে, এই মাল্টিপল সাইটোকাইন গুলা কোয়াগুলোপ্যাথি করে। তাহলে কোয়াগুলোপ্যাথির এফেক্টের জন্য ব্লিডিং হবে, এখানে প্লাটিলেটের ভূমিকা কোথায় রইল? কোয়াগুলোপ্যাথি যখন ইনভলভমেন্ট হবে তখন ইন্ট্রাভাস্কুলার এক্সট্রাভাস্কুলার ফেনোমেনা অফ কোয়াগুলেশন সিস্টেম ক্যাসকেড ইনভলভমেন্ট হচ্ছে। যেখানে কোয়াগুলেশন ক্যাসকেড সিস্টেম ইজ ইনভলভ, সেখানে আপনি আসলে অ্যান্টি প্লাটিলেট দিয়ে অথবা প্লাটিলেটকে বাড়ায় কি করবেন? এই জন্য এই আইডিয়াটা মাথা থেকে ফেলতে হবে, রাইট? তাহলে প্লাটিলেট রিপ্লেসমেন্ট আসবে ওই সময়টাতে যদি ক্রিটিক্যাল প্লাটিলেট ভ্যালু, যেটা নিজে ব্লিডিং করানোর ক্ষমতা রাখে, সে পর্যায়ে যদি চলে আসে, দ্যাট উইল বি অ্যারাউন্ড 10,000। তাহলে 10,000 নিচে কাউন্ট না নামলে, এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে ভালো প্রমাণ নাই যে ডেঙ্গিতে প্লাটিলেট কাউন্ট কম ইটসেলফ কজেস ব্লিডিং। কিন্তু কোয়াগুলোপ্যাথি আগেই ব্লিডিং করে ফেলতে পারে, যার কাউন্ট 50,000 আছে সেখানেও ব্লিড করে ফেলতে পারে। এই জন্য আপনি কোয়াগুলোপ্যাথিকে গুরুত্ব দিবেন, প্লাজমা লিকেজকে গুরুত্ব দিবেন বেশি, রেদার দেন দ্য প্লাটিলেট। আপনার প্লাজমা লিকেজ কারেক্ট করে ফেললো, ফ্লুইড রিঅ্যাবজর্পশনে পেশেন্ট স্টেবল হয়ে গেল, প্লাটিলেট কাউন্ট 20,000 থাকলে কোনো ভয় পাওয়ার কারণ নাই। ভাইটাল সাইন ভালো আছে, আপনি কোয়াগুলোপ্যাথি নাই, আপনার পেশেন্ট ফ্লুইড একদম স্টেবল আছে, ফরগেট অ্যাবাউট দ্য প্লাটিলেট, এটা নিজে নিজে রিকভারি হবে, ইউ গিভ দ্য টাইম অনলি, দ্যাটস ইট। সেই জন্য আমি বলবো যে আমাদের ফিজিশিয়ানরা, আমাদের স্টুডেন্টরা প্লাটিলেট করে অস্থির করে ফেলে। স্যার অ্যালট্রোপ্রেক দিব কিনা, পাপায়া জুস খাবেন কিনা, সবই প্লাটিলেট, রুপাটাডিন নিবেন কিনা। দেয়ার আর মেনি স্টাডিজ আউট দেয়ার পার্ট। আপনার পাপায়া জুস নিয়ে প্রায় 6-7টা স্টাডি আছে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালও আছে। এই যে ট্রায়ালগুলো, এগুলো সবগুলো প্লাটিলেটের কিছু কিছু রিকভারি দেখাচ্ছে, কিন্তু কোন স্টাডি ক্রিটিক্যাল ইলনেসের পেশেন্টের রিকভারি হয়েছে কিনা প্রমাণ করতে পারে নাই। তাহলে দেখেন, ক্রিটিক্যাল ইলনেসের রিকভারি এক জিনিস, প্লাটিলেট হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু আমরা প্লাটিলেটের পিছনে না ছুটি, আমরা রোগীর পিছনকে দেখার চেষ্টা করি, রোগীটা আসলে ভাইটালস গুলার কি অবস্থা আছে, রোগীটা কি শকে আছে কিনা। এই যে নাজমুল যতগুলো প্যারামিটার দিল, ওই প্যারামিটার গুলো ভালো আছে কিনা, ওই প্যারামিটার ভিতর নাজমুল একবারও কিন্তু প্লাটিলেট দেখায়নি, খেয়াল করছেন? তাহলে কেন আমরা সবাই মিলে প্লাটিলেটের পিছনে দৌড়াইলাম? এইটা আমাদেরকে বলতে হবে, এটা হলো কথা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওভার টু ডক্টর নাজমুল। আসলে if one person have history of dengue infection by all 4 serotype, how long his immunity will last? Will his chance of getting severe dengue become lower, নাকি তার severe dengue হতে পারে? থ্যাংক ইউ, নাইস কোশ্চেন। আই থিংক এটা আসলে থিওরিটিক্যালি যেটা হচ্ছে, কোনো একটা সেরোটাইপ দিয়ে কেউ একবার যদি ইনফেক্টেড হয়, তাহলে সেটা কিন্তু তাকে লাইফ লং ইমিউনিটি দেওয়া। এখন সে কনকমিটেন্টলি 4টা সেরোটাইপ দিয়ে একসাথে ইনফেক্টেড হওয়া তো পসিবল না। আর সে যদি পরপর একটার পরে একটা সেরোটাইপ হয়, তাহলে তার তো চান্স থাকে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্টের কারণে যে কোনো সময় সিভিয়ার ডেঙ্গু হওয়ার। তাহলে চান্স কমে যাওয়া বলা যায় না। এখন 4টা হলো, একবারও তার সিভিয়ার ডেঙ্গু হলো না, এরপর তো তার সিভিয়ার ডেঙ্গু হওয়ার চান্সটা আসলে এমনি কমে গেল। তারপরে আমি এই ব্যাপারে আসলে আমি রবিজামিন স্যার এবং তারিক স্যার আছেন, আমি ডেফিনেটলি এর জন্য
তাদের সাহায্য হেল্প চাইবো। নাজমুল, আপনি ভালোই বলছেন। আমি বলি যে আমাদের এখানে কিন্তু 2019 সালে যখন আপনার স্টাডিগুলো হয় আর কি, তখন কিন্তু কমপ্লেক্স কিছু সেরোটাইপ প্রেজেন্স ইন এ সিঙ্গেল পেশেন্ট পাওয়া গেছে। 2টা সেরোটাইপ একই পেশেন্টের, 3টা সেরোটাইপ একই পেশেন্টের, এমনও ছিল। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে নাজমুল যেটা বলছে সেটা সবার জন্য সত্যি। একটা হচ্ছে যে পার্টিকুলার একটা সেরোটাইপ যদি আপনার এগেইনস্টে আসে, আপনি যে অ্যান্টিবডি ডেভেলপমেন্ট করবে সেটা তার বিরুদ্ধে লাইফ লং ইমিউনিটি দিবে। ওকে, এখন এই যে হেটারোফিল অ্যান্টিবডি, এটা অন্য সেরোটাইপের এগেইনস্টে কি হবে, রাইট? অন্য সেরোটাইপ দ্বারা এফেক্টেড হলে এটা অ্যান্টিবডি ডিপেন্ডেন্সি সাইড ইফেক্ট সিভিয়ারিটি করে, কিন্তু এটা কি পার্শিয়াল ইমিউনিটি দেয় কিনা? আমি বলবো যে এই যে প্রশ্নটা আসে, যেটা কি অন্য পার্শিয়াল ইমিউনিটি দেয় কিনা, দিতে পারে, কিন্তু ইট উইল নেভার লাস্ট ফর মোর দেন 2 to 3 ইয়ার্স। থাইল্যান্ডে যে স্টাডিটা হয়েছে তাতে দেখাইছে যে আপনি একটা টাইপ মনে করেন যে সেরোটাইপ 1 এর মাধ্যমে হয়ে গেল, এটা 2 এর এগেইনস্টে হার্ডলি 2 বছর হয়তো রিকভারি দিতে পারবে, এর বেশি পারবে না, তাও পার্শিয়াল ইমিউনিটি, নট কমপ্লিট। তার মানে যদি সেরোটাইপ 2 দিয়ে সে এফেক্টেড হয়, দেন দ্যাটস এ চান্স দ্যাট হি বিকাম সিভিয়ার। এবং 2 বছর পর তো অবভিয়াসলি যদি অ্যাটাক করে তাহলে তার সিভিয়ার হতে বাধ্য, কারণ তখন তার কোনো ইমিউনিটি থাকতেছে না। এই জন্য বলা আছে যে অন্য সেরোটাইপ দিয়ে যখন ফার্দার অ্যাটাক হয়ে যাবে তখন হবে। আপনি যদি 4টা সেরোটাইপই গ্রহণ করে ফেলতে পারেন, তারপর তার ডেঙ্গি হচ্ছে না, অন্য কিছু ভাইরাস হতে পারে আর কি, তাই না? 5th সেরোটাইপ একটা আসতেছে, ওইটা নিয়ে কিছু স্টাডি হয়েছে সিঙ্গাপুরে, কিন্তু আমাদের বাংলাদেশে ওটা এখনো প্রমাণ করা যায় নাই আর কি। এই জন্য এটা ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না এই ব্যাপারে। থ্যাংক ইউ। আমি লাস্ট 2টা কোশ্চেন ওভার টু ডক্টর নাজমুল। আপনার জন্য আরেকটা কোশ্চেন। লিউকোপেনিয়া ইজ কনসিডার্ড marker of severity in dengue prognosis. What is the role of antibiotic to prevent secondary infection? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি লিউকোপেনিয়া হলেই পেশেন্টের মানে সেকেন্ডারি ইনফেকশন হবে এটা তো আর না। লিউকোপেনিয়ার সাথে তো সরাসরি সেকেন্ডারি ইনফেকশনের রিলেশন। তবে পেশেন্ট যদি নন ইমিউনো সাপ্রেসিভ বা ইমিউনোডিপ্রেসড পেশেন্ট হয়, এটা আমরা জানি বেশ কিছু ডিজিজ কন্ডিশনে পেশেন্ট যদি নন ইমিউনো সাপ্রেসড হয় এবং ফিজিশিয়ান যদি চিন্তা করেন যে হি অর শি হ্যাজ এ হাই চান্স অফ গেটিং সেকেন্ডারি ইনফেকশন ইন আইসিইউ অর আদার্স হসপিটাল সেটিং এ, সেক্ষেত্রে হয়তো কনসিডার করতে পারেন প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকের ব্যাপারটা। কিন্তু এটা হচ্ছে ফিজিশিয়ানস ওন অ্যাসেসমেন্ট এন্ড ইন কেস অফ হাই রিস্ক পেশেন্ট, নট অল পেশেন্ট অর থিওরিটিক্যালি যে কোনো পেশেন্ট একটু লিউকোপেনিয়া পেলাম বা একটু আর আমি তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করলাম, এটা জাস্টিফাইড না। জুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিক হওয়া উচিত, রেশনাল ইউজটা হওয়া উচিত। এটাই মনে হয় আমার মনে হয়। স্যাররা যদি কিছু অ্যাড করতে চান যে রেশনাল ইউজ ছাড়া এবং হাই রিস্ক পেশেন্ট ছাড়া শুধু শুধু অ্যান্টিবায়োটিক অ্যাড করার কোনো প্রয়োজন আছে? এক্স্যাক্টলি, আমি বলি যে নাজমুল যেটা বলছে এটা আমি সাপ্লিমেন্ট বলি। দেখেন আমাদের যে ডেঙ্গি ভাইরাস ইনিশিয়াল সিরিয়াস ভাইরেমিয়া হয়তো, তো এটা কোথায় যায়? এটা প্রথমে কোথায় যায়? লিভারে যায়, বিকজ দিস লার্জেস্ট অর্গান, রাইট? এবং তার প্রচুর পরিমাণ রিসেপ্টর আছে যেগুলো একটা ভাইরাস এন্ট্রি করাতে পারে। এই জন্য লিভার এনজাইমকে সবার আগে দেখতে বলছে। তারেক স্যার বলছেন না এসজিওটি করেন, কেন বলে? বিকজ ইট ইজিলি আর্লিয়েস্ট অর্গান টু গেট ইনভলভ। কিন্তু তারপরে কি হয়? এই ভাইরেমিয়া তো বোন ম্যারোকে ধরবে, তাই না? তাহলে ম্যারো যদি ইনভলভ হয়, ট্রানজিয়েন্ট ডিসফাংশন হবে। ট্রানজিয়েন্ট ডিসফাংশন হিসেবে আপনি আরবিসি কমাবেন না, কারণ ও তো 120 দিন লাইফ স্প্যান। কমাবে কি? লিউকোপেনিয়া। সুতরাং লিউকোপেনিয়া আসলে যখন হয়ে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে ভাইরাস লোড ইজ ইনক্রিজিং, এবং লিউকোপেনিয়া যখন থাকতেছে তার আপনার 24 ঘন্টা পরে থ্রম্বোসাইটোপেনিয়া শুরু হয়। সো দিস ইজ এ মার্কার অফ ডায়াগনোসিস। যেমন ভাবে ভাইরেমিয়া লোড বুঝাচ্ছে, ঠিক একই রকম ভাবে বুঝাচ্ছে যে নেক্সট 24 আওয়ার্স এ প্লাজমা লিক এবং থ্রম্বোসাইটোপেনিয়া যখন শুরু হয়ে যাবে, ইফ ইট বিকামস লেস দেন 1 লাখ, দেন আপনি প্রেডিক্ট করে ফেলতে পারবেন নেক্সট 24 আওয়ার্স এ প্লাজমা লিকেজ হয়ে যাবে মোর দেন 10%, 15%, ইভেন 20%। তাহলে দিস আর দ্য এরিয়া যেখানে আপনি যদি দেখেন, কোন ফিজিশিয়ান যদি দেখে, তাহলে সে প্রেডিক্ট করতে পারবে কোন সময় রোগীটা আসলে কোন দিকে যাচ্ছে। তো এই জন্য আপনি যখন ট্রানজিয়েন্ট ভাইরাস দিয়ে আপনি ম্যারোকে ফাংশন ডিসফাংশন করছেন লিউকোপেনিয়া, ওয়াই উইল ইউ নিড এন অ্যান্টিবায়োটিক? কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার ট্রিভিয়াল যদি কমে যায়, আপনি 500 নিচে কমায় ফেলছেন, অথবা তার একটা ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন আছে, যেটা নাজমুল অত্যন্ত সুন্দরভাবে বললো, তখনই আসলে ফিজিশিয়ান উইল বি জাজ যে আমি তাকে অ্যান্টিবায়োটিক দিব কিনা। রুটিনলি অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো জাস্টিফিকেশনই নাই। এই রুটিন অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে আমরা শেষ করে ফেলছি, দেখেন কোভিড-19-এ। আর এখন এটার সাফারিংটা দেখেন, টিউবারকুলোসিস বেড়ে যাচ্ছে, সেপ্টিসিমিয়া বেড়ে যাচ্ছে, পেশেন্ট অ্যান্টিবায়োটিকে কাজ করতেছে না, আমরা 2টা 3টা 4টা করে অ্যান্টিবায়োটিক দিলাম ফর নো রিজন, কোথাও লেখা নাই তবু দিলাম। ঠিক একই রকম ভাবে ডেঙ্গি তো আমরা দেখছি, একটা রোগী ভুলে বালে আপনার হাসপাতালে গেল, তাকে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য অস্থির হয়ে গেল। আরে ইটস আ ভাইরাল ডিজিজ, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এটা তো ব্যাকটেরিয়াল ইলনেস নয়,
তাহলে আমাদের কথা হচ্ছে যে এই যে প্রিন্সিপাল গুলো, এই প্রিন্সিপাল গুলো কেন আমরা ডিভিয়েট করবো? ডিভিয়েট করতে হবে না, ইউ ফলো দ্য গাইডলাইন। এবং ন্যাশনাল গাইডলাইন ইজ এ ফ্যান্টাস্টিক বুক। এটা তারিক স্যার আমরা মিলে, আমরা আমাদের কথা বলতেছি না, ইটস এ গ্রুপ পিপল যারা মিলে কাজ করছে, এবং তারা তো আসলে ব্রেইন দিছে এখানে, এবং এটা কিন্তু একটা সিকুয়েন্সিয়ালি বানানো হয়েছে। এটার পিছনে লেবার আছে, আমাদের অনেক সিনিয়র শিক্ষকদের কন্ট্রিবিউশন আছে, প্রত্যেকজন সিনিয়র শিক্ষকদের কন্ট্রিবিউশন আছে। সো রেসপেক্ট দ্যাট ওয়ান। এবং এটাকে ফলো করা হয়েছে ডব্লিউএইচও গাইডলাইন, সাউথ ইস্ট এশিয়া রিজন গাইডলাইন, আশেপাশের কান্ট্রি পার্সপেক্টিভ, আমাদের বাংলাদেশের মানুষ, ইউ জাস্ট ফলো ইট, দ্যাটস ইট। থ্যাংক ইউ স্যার ফর থ্যাংক নাইস ইউ ভেরি মাচ এক্সপ্লেনেশন। স্যার। অ্যাকচুয়ালি আমরা 2019 এ কিন্তু এটা অবজার্ভ করেছি যে মোস্ট অফ দ্য পেশেন্টের কিন্তু লিউকোপেনিয়া হচ্ছিল স্যার। এই লিউকোপেনিয়া কিন্তু যদি প্যাথোফিজিওলজি করে, এই লিউকোপেনিয়া কিন্তু ইন্ডিকেট করে না যে পেশেন্ট ইজ গেটিং ইমিউনো সাপ্রেসড অর পেশেন্ট ইজ গেটিং ইনফেকশন। এটা স্যার ন্যাশনাল গাইডলাইনে স্যার আমি থ্যাঙ্কস আবারও ন্যাশনাল গাইডলাইন এদের খুবই চমৎকারভাবে এক্সপ্লেইন করা হয়েছে, এবং ন্যাশনাল গাইডলাইন আমার মনে হয় ফলো করলে যে কারোরই এই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া চলে আসার কথা। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে আজকে একটু কোশ্চেন ইচ্ছা করে লেংদি করছি, কারণ আমাদের মাঝে আসলে দুজন অথরিটি আছেন, এবং এই সেশনটা আমাদের পেজেও থাকবে, ইউটিউবেও থাকবে, এবং যদি আল্লাহ না করুক ডেঙ্গির একটা খারাপ কন্ডিশন দেশে ডেভেলপ করে, এইটাই হয়তো সবার জন্য একটা বিশাল গাইডলাইন হবে। তো এই জন্য আমি আসলে কোশ্চেন একটু বেশি করে নিচ্ছি। লাস্ট আমি লাইভ কোশ্চেন অ্যালাউ করছি ডাক্তার জিনিয়া। ডাক্তার জিনিয়া, আপনি আনমিউট করে আপনার কোশ্চেনটা করতে পারেন যদি আপনি এখন থেকে থাকেন। ওকে, তাহলে আমরা আজকের মতো আর ডাক্তার জিনিয়া মোস্ট প্রবাবলি অ্যাভেলেবল না, উনি হ্যান্ড রেজ করেছেন। সো ওকে, ডাক্তার আতিক, আমি আপনাকে লাস্ট অ্যালাউ করছি, লাস্ট কোশ্চেন, এবং এখানে আমরা শেষ করব। আসসালামু ডাক্তার আতিক, আলাইকুম। আপনার কোশ্চেন। ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেন করুন প্লিজ। স্যার, কারো ফিভার যদি স্যার 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন পরে স্যার সাবসাইড করে, তাহলে স্যার গাইডলাইনে যেটা বলা আছে যে 3 to 5 ডেজ এর মধ্যে স্যার ক্রিটিক্যাল ফেজ শুরু হয় ইউজুয়ালি। এখন এটা যদি স্যার 7 দিন পরে যদি স্যার ফিভার সাবসাইড করে, এখন তখনও কি স্যার ওই চিন্তা করতে পারি কিনা যে ক্রিটিক্যাল ফেজে পেশেন্ট যাইতে পারে? ডক্টর আতিক, থ্যাংক ইউ ফর দি কোশ্চেন। আমি বলবো যে আপনাকে কিন্তু দেখা আছে, দেখবেন রেঞ্জ 2 to 7 days, সুতরাং 7 দিন পর্যন্ত থাকতে পারে। এখন 7 দিনের পরে যখন আসবে এই রোগীটাও কিন্তু ঠিক একই রকম, ইউ আর নট শিওর যে এটাকে ক্লাসিক্যাল ডেঙ্গি, এটাকে ডেঙ্গি হেমোরেজিক ফিভার, এটা যেতে পারে, আপনাকে অবজারভেশন করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর্লি যেমন ডেঙ্গি শক সিনড্রোমের সিভিয়ার কিছু কেস ছিল, কিছু কেস কিন্তু 8 days 10 days গিয়ে হয়েছে, দোজ আর দ্য কেস। এই জন্য যখন নর্মাল শব্দটা আসবে এটা কিন্তু রেঞ্জে যাবে, নর্মাল কিন্তু একটা নাম্বার না কিন্তু, রাইট? ওই যে ব্লাড প্রেশার 120/80, এটা কখনো নর্মাল না, কিন্তু নর্মাল ইজ এ রেঞ্জ, তাই না? 90 থেকে 140 যে রেঞ্জ, এর উপরে নিচে গিয়ে আপনি কনসেন্ট্রেট করেন, অসুবিধা নাই। এই জন্য ওই ইস্যুগুলো মাথায় রাখতে হবে। যখন একটা রেঞ্জ দেওয়া হয়েছে, এই রেঞ্জের আশেপাশে কিন্তু আপনাকে এই খুব বেশি কেয়ারফুলি, বিশেষ করে আপনার এফএব্রাইল পিরিয়ডে গিয়ে হিসাব রাখতে হবে। ওকে আতি? So thank you very much. Thank you, our dear speaker, Dr. ZHM Nazmul Alam. Thank you, respected panelists, Professor Mohammad Robed Amin sir, Professor Kaji Tariqul Islam sir. আমরা এখন সেশনটির একদম শেষ প্রান্তে। আমি সেশনটা কনক্লুড করার জন্য আমাদের আজকের অর্গানাইজার অ্যাসোসিয়েশন বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজের প্রেসিডেন্ট প্রফেসর ইসমাইল পাটোয়ারি স্যারকে আহ্বান জানাচ্ছি, এবং আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই ডক্টর আরিফুল বাশার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সোসাইটি অফ ইনফেকশাস এন্ড ট্রপিক্যাল ডিজিজ। এই সেশনটার পিছনে তারও প্রচুর অবদান আছে। ওভার টু প্রফেসর মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি স্যার। থ্যাংক ইউ ডক্টর এহসান। আসলে এই দীর্ঘ প্রায় 2 ঘন্টার উপরে আজকে যে সেশনটা, এবং এটা হাইলি একটা ইন্টারেক্টিভ সেশন হয়েছে, এবং আমার মনে হয় যে সবাই এখান থেকে উপকৃত হয়েছে। আমি প্রথমেই আজকে কিনোট স্পিকার ডক্টর ZHM নাজমুল আলমকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে তার প্রেজেন্টেশনে ডেঙ্গি সম্পর্কে মোটামুটি ভাবে এভরিথিং হি হ্যাজ কভার্ড। এবং আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এখানে আজকে আমাদের 2 জন ডেঙ্গি বিশেষজ্ঞ। আমি বলবো যে আমাদের ডেঙ্গি গাইডলাইন, বাংলাদেশের যে ডেঙ্গি গাইডলাইন যেটা তৈরি করা হয়েছে, সেখানে কাজী তরিকুল ইসলাম এবং রুবেদ আমিন, দে হ্যাভ প্লেড এ ভাইটাল রোল, এবং তারা আজকে এই ইন্টারেক্টিভ সেশনকে আসলে প্রাণবন্ত করে ফেলেছে। তো এই কথাটি আমরা সবাই জানি যে এখন যে মনসুন যেটা শুরু হতে যাচ্ছে, এবং আজকে মে মাসের প্রায় শেষের দিকে
এটা সামনের দিকে আসলে এই একটা পিক সিজন যাচ্ছে। সেই আমরা দেখেছি যে জুন জুলাই থেকে শুরু করে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত এখানে গ্রাজুয়ালি এটা পিকের দিকে যাচ্ছে। এবং এবার যেটা অলরেডি আমাদের ডক্টর প্রফেসর রুবেদ আমিন বললেন যে মসকিটো ডেন্সিটি যে প্রেডিকশনটা যেটা করেছে যে 2022-এ যে সেখানে তাদের মসকিটো ডেন্সিটি কিন্তু অনেক বেশি 2020 এবং 21 থেকে। এবং এটা একটা প্রেডিকশন হতে পারে যে এবার হয়তো ডেঙ্গি প্রকোপটা বেড়ে যেতে পারে। এবং আজকে প্রেজেন্টেশনে যেভাবে সুন্দরভাবে যেটা করা হয়েছিল যে আমাদের আসলে অ্যাসেসমেন্টটা কিভাবে করব, আমাদের সিভিয়ারিটিটা কিভাবে অ্যাসেস করব, বা আমাদের যে ওয়ার্নিং সাইন গুলোকে কিভাবে আমরা করবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এবং এই আজকে যে আমরা দেখেছি যে ডেঙ্গিটা সাধারণত কোনো লেকে অথবা কোনো নর্দমাতে বা নদীতে তারা ডিম পারে না, যে বাড়ির আশেপাশে, যে কথাটি আমাদের শ্রদ্ধেয় কাজী তারিকুল ইসলাম যেটা বললেন যে আমাদের আঙ্গিনাগুলোকে ক্লিন রাখতে হবে। বিশেষভাবে আমাদের যদি যে সমস্ত কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এখানে একটা আমরা দেখেছি যে এখানে সিনিয়র এপিডেমিওলজিস্ট যে নাগপাল যে এন্টোমোলজিস্ট, উনি বলেছেন যে ঢাকা সিটিতে এখন ইভেন এয়ারপোর্টে হিউজ কনস্ট্রাকশন হচ্ছে। এবং এখানকার অন্যান্য যেসব কনস্ট্রাকশন আছে এখানে যদি আমরা এই ডেঙ্গি মসকিটো এডিস মসকিটোকে যদি নিধন করতে পারি তাহলে 40% ডেঙ্গি কেস কিন্তু এখানে কমানো সম্ভব। এবং এটা আমরা দেখি যে বাড়ি আশেপাশে আঙ্গিনা গুলোকে আমাদের ক্লিন রাখা, এবং এই হ্যাবিটাসটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, যে এরা কিন্তু সাধারণত অন্যখানে না, আমাদের যে যখন তারা বিশেষভাবে সানরাইজ এবং সানসেটের আশেপাশে তারা বেশি মানে ইফেক্টিভলি তারা এখানে বাইট করে থাকে। তো সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো সর্বোপরি আজকের এই প্রেজেন্টেশনটা খুবই ইফেক্টিভ, এবং আমি আশা করব যে যারা আজকে দর্শক যারা ছিলেন তারা যদি সবাই এই ডেঙ্গি ম্যানেজমেন্টটাকে যদি ফলো করেন, তাহলে আমরা সামনে যদি কোনো এপিডেমিক যদি আসে তাহলে উই ক্যান ম্যানেজ দিস ডিজিজ ভেরি এফিশিয়েন্টলি এন্ড ইফেক্টিভলি। আমি বিডি ফিজিশিয়ানকে এবং সাথে সাথে ডক্টর এহসানকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এই যে দীর্ঘ সময় নিয়ে সুন্দরভাবে কন্ডাক্ট করার জন্য। এবং এই প্রোগ্রামটা যদি সবাই যদি যারা দেখেননি তারাও যদি এখানে এটা যদি ইউটিউবে এবং এটা দেখে থাকেন তাহলে সবাই উপকৃত হবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আমরা হয়তো নেক্সট উইকে আমরা আশা করব যে আমরা আরেকটা প্রোগ্রাম হয়তো, যেটা এখন একটা কনসার্ন হয়ে আছে, সেটা হচ্ছে যে নতুন যে আরেকটা ভাইরাস যেটা এসেছে সেটা হয়তো আমরা যে মানকি ফক্স, এটার উপর হয়তো আরেকটা প্রোগ্রাম করবো। এবং সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে আজকে প্রোগ্রামটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। লাইভটা ক্লোজ করে দেন।